অচেনা কোনো এক রুমে নিজেকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেলাম। হাতে অনেকগুলো সুচ, গলাতে মোটা একটা পাইপ। একটু সময় নিলেও বুঝতে পারলাম আমি কোনো হসপিটালের বেডে আছি, কিন্তু মাথায় টেনশন একটাই, আমাকে এখানে কে নিয়ে আসলো আর কিভাবে বা বেঁচে গেলাম। হঠাৎ একটা সাদা কাপড় পরিহিত অল্প বয়সী মেয়ে এসে কি যেন দেখলো, দেখেই দৌড়ে চলে গেল। আবার একটু পর কয়েকজনকে সাথে নিয়ে রুমে প্রবেশ করলো। বুঝলাম নার্স ডক্টরকে ডেকে আনতে গিয়েছিল। How do you feel, boy? আই এম ফিলিং বেটার ডক্টর। Do you feel any pain in your head? ইয়েস, এ লিটল বিট বাট নট মাচ। All right. You stay here. I'll eat him now. He brought your hair. ওকে ডক্টর। ডক্টর চলে গেল। এবার নার্স বলতে শুরু করলো, Good luck to you that after so many years you have come out of coma. হাউ মেনি ইয়ার্স আফটার দ্য নার্স অ্যান্ড হোয়ার আই নাও? You were in a coma after 4 long years and now you are in London City Hospital. হু ব্রাউট মি হিয়ার? I don't know him, but he introduced you as his husband in the hospital. আমি কিছুই ভাবতে পারছি না, কেমন যেন মাথা ব্যথা শুরু হয়ে গেল। এটা বিষয় খুব ভাবাচ্ছি, আমি বাংলাদেশ থেকে লন্ডন কিভাবে এলাম, আর কে নিয়ে এলো আমাকে? নার্স মনে হয় বুঝেছে, তাই বললো, You calm down now and try to sleep it. You are not completely safe. ওকে। নার্স চলে গেল, আর আমি ভাবছি কে হতে পারে সেই ব্যক্তি। সে কি আমাকে চেনে না? আর নিতে পারছি না, চোখ বন্ধ হয়ে এলো এমনিতেই, কিন্তু চোখে ঘুম নেই। পুরোনো স্মৃতি মনে পড়ছে বারে বার, আর সারা শরীরে রক্ত চলাচলের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। কিছু বন্ধু নয় বেঈমানের জন্য আজ আমি কোথায়? আমার 4টা বছর নষ্ট, সেগুলো কি ফিরে পাবো? না। সময়ের স্রোত কখনো কারণ অপেক্ষাকৃত করে না, তেমনি আমিও ফিরে পাবো না, কিন্তু প্রতিশোধ তো নিতে পারবো। এটা ভেবে মুখে হাসি ফুটে উঠলো। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দেওয়া হয়নি, আমি তৌফিক। আপাতত এতটুকুই জেনে রাখুন। এখনো চোখ বন্ধ করে রয়েছি, এমন সময় অনুভব করলাম কে একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাই একটু চোখ খুলে দেখলাম মাথার কাছে কে একজন আছে। হ্যাঁ, একটা বয়স্ক মহিলা। তাই চোখ খুলে তাকালাম তার দিকে। তারপর, আসসালামু আলাইকুম আন্টি। হঠাৎ করে সালাম পেয়ে হয়তো তিনি কিছুটা ভয় পেয়েছেন, কিন্তু নিজেকে সামলিয়ে, ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তুমি এখন কেমন বোধ করছো? আন্টি আমি আল্লাহর রহমতে সুস্থ। আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা তাহলে এখন সুস্থ? জি, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। আমার ছেলের সব প্রশ্নের উত্তর আমি দিতে রাজি আছি। বলো, কি প্রশ্ন করতে চাও? আসলে আমার তো বেঁচে থাকার কথা নয়, ওরা আমার যে অবস্থা করেছিল, তাহলে বাঁচলাম কিভাবে? আর আপনি আমাকে পেলেন কই? আন্টি মৃদু হেসে বলল, পাগল ছেলে, তোমার হায়াত ছিল তাই বেঁচে গেছো। আর দ্বিতীয়ত, আমি তোমাকে নিয়ে আসিনি, আমার একমাত্র মেয়ে উমাইরা তোমাকে নিয়ে এসেছে, তারপর নিজেই তোমার চিকিৎসা করেছে। বুঝলাম, কিন্তু পেলেন কই আমায়? তোমাকে আমার মেয়ে বাংলাদেশের চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র বন্দরে কিনারায় পেয়েছিল। সেখানে তোমার দেহ দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে তোমাকে একটা নাবিকের সাহায্যে জরুরি একটা অ্যাম্বুলেন্সে এখানে নিয়ে আসে, তারপর নিজে চিকিৎসা করে। আন্টি আপনারা আসলে যা করলেন তার কোনো জবাব নেই। সত্যি আন্টি, আপনারা অনেক ভালো। আন্টি কিছুটা রেগে বলল, এই এত কিসের আন্টি আন্টি করছিস? আমি তোর মুখ থেকে মা ডাক শুনতে চাই। আমার তোর মতন ছেলে ছিল, এই দেশের সৈনিক, কিন্তু যুদ্ধে মারা গিয়েছে। তারপর তোকে দেখে আমার খুব ভালো লাগে, তাই তো তোকে আমার নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসি আর সেবা করেছি। আর তুই কি না আমাকে আন্টি বলিস? মা বলবি, মা। আন্টি চোখে পানি দেখে নিজেকে সামলানো কষ্টকর, তাই মা। আমার সোনা বাবা, আমি তোর মা, জন্ম দিইনি, মা না হলেও তোর মা। মা আমি বাংলাদেশ যাব। যাবি, তবে তোর সব কিছু পাসপোর্ট ভিসা করতে হবে। আর বড় কথা, তোর হবু বউ এখনো আসেনি, সে একটা অপারেশনে দেশের বাহিরে গিয়েছে, তাই এখন এখানে থাকতে হবে। ও বউ মানে? হ্যাঁ রে, আমার মেয়েটা তোকে ভালোবাসে, তাই ওর সাথে তোর বিয়ে দিব। কি করবি না বিয়ে? তুমি যদি খুশি হও তো সব করবো। এই না হলে আমার জামাই প্লাস ছেলে, তা একটা সারপ্রাইজ আছে আমার ছেলের জন্য, সে কি সেটা দেখবে না? সারপ্রাইজ তো কি, সেই সারপ্রাইজ দেখাবো। মা কিছু না বলে আমার সামনে আয়না ধরলো। সামনে তাকিয়ে অবাক, এটা কি? আমার চেহারা এমন কেন? কার চেহারায় আমি আছি?
বিস্ময়কর দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম। মা কিছুটা হেসে বলল, এই তোর সারপ্রাইজ, আর তোর চেহারাটা আমার মেয়ে মনের মতন করে দিয়েছে। তার স্বপ্নে রাজকুমার করে তুলেছে তোকে। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। শালা প্রতিশোধ তোদের সামনে থেকে নিব, যেমন তোরা করেছিলি। কেমন লাগছে তোকে? একদম রূপ করা রাজকুমারদের মতো। বাবা, এখন ঘুমাও, আমি আসি। তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আগামীকাল তোর মুখের মধ্যে থেকে একটা পাইপ বের করবে, তখন নিজে হাতে খাইয়ে দিব, কেমন? ঠিক আছে। মা চলে যেতে নিবে অমনি ডাক দিল, মা। মা ডাকটার সময় দ্রুত আমার দিকে তাকালো। তারপর, কিছু বলবি বাবা? আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবে তো? মা কিছুটা হেসে, করবো, তবে তোর বউয়ের থেকে আগে অনুমতি নিতে হবে, তারপর। মা চলে গেল। আমিও শুয়ে পড়লাম। একটু পর নার্স এসে আমার কিসের জন্য ইঞ্জেকশন পুশ করে চলে গেল। আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। এদিকে বস, 4 বছর তো হলোই, তবু আপনি একটা লাশকে খুঁজে পাচ্ছেন কেন সারা দেশে? তুই হয়তো ভুলে গেছিস ওকে কেন খুঁজছি আমরা। তোদের একটা ভুলের জন্য ও যদিও বেঁচে যায় তো আমাদের কি হবে ভেবেছিস? আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? তোমার মেয়ে আছে না, শালাকে এবার বাঁচিয়ে গেলেও দ্বিতীয়বার বাঁচবে না। হ্যাঁ রে মা, কিন্তু এই দিহান কি করেছো? মেরে লাশ ফেলে দিল নদীতে। আরে ওকে দাফন করলেই তো হতো, আর টেনশন থাকতো না। এই বাংলাদেশে আমি আমার সাম্রাজ্য তৈরি করব, যার রাজকন্যা হবে আমার মামুনি দিয়া। আচ্ছা বস, আপনি কি শিওর কি করে হচ্ছে যে কি এখনো বেঁচে আছে? জানি না, তবে কেমন যেন মনে হচ্ছে ও আসবে। হ্যাঁ আসবে, আবারও আসবে ও। বস, আসলে ওর সামনে ওর মাকে মেরে দেবে। শালি 4 বছর ধরে আমাদের খাবার খাচ্ছি। এটাই তো আমাদের মূল অস্ত্র, কিংকে দমানোর। যা তোরা, আর দিয়া মামুনি তুমিও যাও। আরেক দিকে আর কত ভেবে পালিয়ে বেড়াবো? আর কত? আমাদের ভাইটাকে তো নির্মমভাবে হত্যা করেছে ওই মিশা, এখনো বেঁচে আছে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে বল? ভাই, আপনি কি ভুলে গেছেন কিংকে মারতে হলে সামনে থেকে মারতে হয়? আর আমাদের কিংকে তো ধোকা দিয়ে মারা হয়েছে। আমার মনে হচ্ছে বয়স আমাদের কিং এখনো বেঁচে আছে এবং আসবে। হ্যাঁ, তিনি আসবে বস। এইসব এতিম বাচ্চাদের জন্য হলেও তিনি আসবেন। হ্যাঁ, সিয়াব আসবে, আমাদের কিং আসবে। যখন কিং আসবে পুরো দেশে রক্তের বন্যা হয়ে বইবে। ভাই, আমাদের কিং কখনো আমাদের ছেড়ে যেতে পারে না, জানেন তো? আমাদের কিং এর হাজার রং রয়েছে, শুধু মিশার ওপরের রংটাকে মেরে নিচে ডেভিল সাওয়াকে জাগিয়ে দিয়েছে। হ্যাঁ রে। সাকিব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই, এখন সবাইকে খাবার দিন। আজ আমাদের কিং এর নিখোঁজ হওয়ার 4 বছর পূর্ণ হলো। সাকিব আর সিহাব চোখের পানি মুছে খাবার দিতে লাগলো, সাথে আরও 50 জনের বেশি ক্রু। এদিকে আমি পরম শান্তিতে একটা চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়েছি কি জানি না, তবে আমি সব কিছু শুনতে পারছি। কেউ একজন বলছে, বাবা তুই কোথায় গেলি? আমাকে এখান থেকে বের কর বাবা, আমি যে কষ্টে আছি। হঠাৎ চোখ খুলে মুখ দিয়ে বেরিয়ে এলো মা। আমি তো ভুলে গিয়েছিলাম, আমার মাকে তো বাঁচাতে হবে। না না, আমার ঘুমালে চলবে না, না কিছুতেই না। আমার চিৎকার শুনে হঠাৎ কালো বোরকা পরিহিত একটা মেয়ে রুমে এলো। বয়স মোটামুটি আমার সমবয়স, কিন্তু সে আমার ছোট হবে। ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটির চোখে আনন্দের আভাস, আর কিছুটা ভয়াক্ত হয়ে আমার পাশে এসে বসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুখ দিয়ে আপনি আপ বের হয়ে গেল এত সুন্দর কণ্ঠ, আহ, প্রাণটাই চড়িয়ে গেল। আমি ডক্টর মোসাম্মদ হুমায়রা খাতুন। একটু আগে আপনি চিৎকার করলেন কেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? জি মিস, আমাকে একটু মাথা ব্যথা আর একটু আগে দুঃস্বপ্ন দেখেছি, তাই ঘুমের ঘোরে হয়তো চিৎকার দিয়েছি। হুবাইরা মনে মনে কি যেন অনেকক্ষণ বিড়বিড় করে। আমার দিকে 3 বার ফোঁ দিল। বুঝলাম আয়াতুল কুরসি পড়লো। বুঝেও জিজ্ঞেস করলাম, তা কি হলো? হুবাইরা আমার দিকে লাজুক ভঙ্গিতে তাকালো, তারপর বলল, আপনার উপর শয়তান ভর করেছে, আর সেই শয়তানই আপনার মনকে ভরকে দিচ্ছে, আপনাকে হতাশায় ফেলতেছে। তাই আমি আয়াতুল কুরসি পড়ে আপনাকে ফু দিয়ে দিলাম, যাতে শয়তান চলে যায়। তা আপনাকে তো দেখতে পারলাম না এখনো। দেখাবো মিস্টার কিং, দেখাবো, তবে সেটা সময় হলেই। কিং? কিসের কিং? এই শুনুন, আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই, আমি সবই জানি। আমি বাংলাদেশে 1 মাস ছিলাম, আর সেই 1 মাসে আপনাকে আমি চিনে ফেলেছি। কিন্তু আপনাকে এমন করে ফেলে চলে গিয়েছে কে?
তার মানে আপনি আমার হবু বউ, তাই তো? জি হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি আপনাকে বিয়ে করতে চাই। করবেন আমাকে বিয়ে? হুবাইরা, তুমি সবই জানো, তবুও কেন আমার জীবনে আসতে চাও? দেখুন, আমি আপনাকে পছন্দ করি, আর বেশিরভাগ পছন্দ করি আপনার কাজকে। আমি শুনেছি আপনি কিং হয়েছেন একটা কারণে, আর সেটা হলো এতিম আর সুবিধাবঞ্চিত লোকদের সাহায্য করার জন্য। ও, তার মানে আপনি আমার কাজকে ভালোবাসেন, আমাকে নয়? জি, ঠিকই ধরেছেন। আমি আপনাকে এখন ভালোবাসি না, কারণ কি জানেন, একটা মেয়ে বেগানা পুরুষকে বিয়ের আগে ভালোবাসতে পারে না। আমি মুগ্ধ হলাম হুবাইরার কথা শুনে। আর কোনো কারণ আছে কি? হুরায়রা, আর বড় বিষয় হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী দেখে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তেমনি আমিও আপনার কাছে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছি, এবং বিয়ের পর আপনাকে আমি ভালোবাসবো। হুবাইরা, আমি কি বলবো তোমায়? তুমি আমার জীবনে প্রথম নারী নয়। আমি একজন নারীকে ভালোবেসেছিলাম, যার জন্য আজ আমার এই দশা। আমি কি তোমায় আমার সমস্ত ভালোবাসা দিতে পারবো? আমি আপনার সমস্ত না হলেও একটু ভালোবাসা চাই, এতে আমি খুশি। বিয়ে করবেন আমায়? জি, করব। তোমার আম্মুকে আসতে বলো। আর এই যে হবু স্ত্রী, আমি কবে বাসায় যেতে পারবো? এই যে মিস্টার স্বামী, আমি যেদিন আপনাকে বিয়ে করব সেদিনই আপনার রিলিজ। এখন বাকিটা আপনার ইচ্ছা। তার মানে এখন আমি সম্পূর্ণ সুস্থ? জি জনাব, আপনি 10 দিন আগেই কোমা থেকে বের হয়েছিলেন, কিন্তু শুরু আপনার মস্তিষ্ক কার্যকর ছিল, তাই আমি আপনাকে কোনো চাপে রাখতে চাইনি বলে ঘুমের ইনজেকশন দিয়ে রেখেছিলাম। কিন্তু কি এমন হলো যার জন্য আপনি আগামীকালই আবার জেগে উঠেছেন, আর এই 10 দিনে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা শুরু করে দিয়েছে। এখন আপনি বিপদমুক্ত। আজকে আপনার অপারেশন হবে গলায়। যে ছোট একটা নল লাগানো হয়েছে সেটা বের করব। অপারেশন ছোট হলেও ক্রিটিক্যাল। একটু ভুল হলেই সারা জীবনের জন্য তুমি বাকরুদ্ধ হতে পারো। তুমি কি পারবে আমার রক্ত দেখতে? এই হাতে অসংখ্য অপারেশন করেছি, কিন্তু আমার হবু স্বামীটার করতে কেমন হাত কাঁপবে। সেজন্য আমি নয়, আজ অন্যজন অপারেশন করবে। ঠিক আছে, আমি প্রস্তুত। আমি এটাই শুনতে চেয়েছিলাম। তো চলো শুরু করা যাক, আল্লাহ ভরসা। সন্ধ্যা 6টায় আমার অপারেশন শুরু হলো। অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার আগে আমাকে একটা ছোট ইঞ্জেকশন দেওয়া হলো। তারপর কিছু মনে নেই। দেখা যাক অপারেশন সাকসেসফুল হয় কিনা। আলহামদুলিল্লাহ। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন শেষ করে ডক্টর বের হতেই হুবাইরা তার ডক্টর এক বড় ভাই শাহিনের দিকে এগিয়ে গেল। তারপর, শাহিন ভাইয়া, তৌফিক কেমন আছে? আলহামদুলিল্লাহ পাগলি, সে ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হুবাইরা বোন আমার, আমি সেই 4 বছর ধরে লক্ষ্য করেছি তুমি ছেলেটার এত কেয়ার করো। তা খুশির খবর কবে পাবো? আল্লাপাক যেদিন চাবেন সেদিনই পাবেন ভাইয়া। পাগলি, শোনো, ও এখন কথা বলতে পারবে না, সাথে একদিন কিছু খেতেও আর একটু পর জ্ঞান ফিরবে। তারপর কি করতে হবে তা তুমি করবে। আমি আসি। ঠিক আছে ভাইয়া। ডক্টর চলে গেল। আমার একটু পর কেবিনে শিফট করা হলো। এখনও আমি সেন্সলেস, কারণ আমার হবু স্ত্রী আমাকে কষ্টে রাখতে চান না, তাই অজ্ঞান অবস্থাতেই একদিন পার করে দিয়েছে। পরের দিন ভোরে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে কেউ নেই, তাই ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। গলায় একটু ব্যথা, এদিকে পানির পিপাসা পেয়েছে। চারিদিকে চোখ ঘুরিয়ে শেষের দিকে চোখ আটকে গেল। মনে হলো কেউ একজন জায়নামাজে বসে মোনাজাত করছে। কি বলছে সেটা শুনতে পাইনি, তবে এতটুকু বুঝেছি আমার সুস্থতা কামনা করছে। মনটা ভরে গেল। আসলে এমন স্ত্রী যেন সবার কপালে জোটে। এসব ভাবছি, এরই মধ্যে কে একজন পাশে হাত রাখলো। হুবাইরা, তোমার নামাজ শেষ? জি, কিন্তু আপনি কি ভাবছিলেন? ভাবছি আমি কত সৌভাগ্যবান তোমার মতো একটা স্ত্রী পাবো। এখন এসব বলবেন না দয়া করে, কারণ এখন আমাদের মাঝে আমি আর আপনি ছাড়াও আরো একজন আছে। সে হলো শয়তান, যে আমাদের হারাম কাজে ধীরে ধীরে ধাবিত করছে। ঠিক বলছো ভাইরা, আমি কবে সুস্থ হব? তৌফিক, তুমি এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু গলায় একটু ব্যথা পাবে, কিন্তু ঠিক হয়ে যাবে। ভাইরা, তো চলো আজ তোমাদের বাসায় নিয়ে চলো। আজই আমরা বিবাহ করব। আলহামদুলিল্লাহ, আপনি যা বলবেন তাই হবে। তাহলে আমি হসপিটালে বিল পরিশোধ করে আসি। ওটা আমি করে দেবো, তুমি শুধু আমাকে একটু পানি দাও, পিপাসা পেয়েছি অনেক। সবাইরা পানি দিল, খেতে নিলাম। একটু ব্যথা, তবু খেয়ে নিলাম। আপনি এখন থাকুন, আমি বিল দিয়ে আছি।
বললাম তো আমি দিব। আপনি দিবেন কই থেকে? আপনি এখন কিং নেই। আপনার চেহারা কি আগের মতো আছে? আচ্ছা ঠিক আছে, তাও ঠিক, আচ্ছা দিয়ে যাও। হুবাইরা চলে গেল আর আমি ভাবছি পাগলিটার চেহারা এখনো দেখা হলো না। 15 ঘন্টা পর এখন 11:30। দাঁড়িয়ে আছি নিজের বাসর ঘরের সামনে, কিছু বুঝলেন না তো? আরে ভাই বিয়ে করেছি, তারপর প্রতিশোধ নিব, থাকেন বাসর ঘরে। বউ একা আছে। ধীরে ধীরে রুমে গেলাম, রুমে কোনো ফুলের ছিটা ফোটা নেই। একটু করে হুবাইরা সালাম দিল, আমিও নিয়ে খাটে বসলাম। একটা বিষয় অবাক হলাম, হুবাইরা এখন বোরকা পরে আছে। হুবাইরা, আপনি কি বলবেন আমি জানি, তবে সেটা পরে বলি। 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। ঠিক আছে। নামাজ শেষ করে হুবাইরা, আমি কোথায় ঘুমাবো? ঘুম পেয়েছে আমায়। আমাকে কি দেখবেন না? আমি অতটাও ভালো নয়, আমার বউ যদি রাজি থাকে তাহলে দেখতে পারি। কেন জোর ঘাটাতে পারবেন না? জোর খাটিয়ে সবকিছু হয় না হুবাইরা। এই আমার কিং স্বামী, এখন আমার মুখটা তো দেখুন। আমি আস্তে আস্তে নিকাবটা তুললাম। তেমন রূপবতী না হলেও খুব মায়াবতী। মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। আমার স্ত্রী আমার কাছে বিশ্ব সুন্দরী। আচ্ছা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবেন? আমার স্ত্রী যখন দিতে চাইছে তখন নিব। হুবাইরা পিছন থেকে পাসপোর্ট বের করে দিয়ে বলল, এটা আপনার পাসপোর্ট, আর টিকিটও আমি কেটে রাখছি। হুবাইরা, সত্যি আমি খুব ভাগ্যবান তোমার মতো স্ত্রী পেয়ে। তা কবে ফ্লাইট? এই যে মিস্টার বর, এখন চুপ করুন। আর এত তাড়া কিসের? আরো 10 দিন পর যাবেন আপনি। হুবাইরা, বয়স তোমার 27 পেরিয়ে গেল, এখনো বাবা ডাকটা শুনতে পেলাম না। ডাক কি এমনি এমনি শোনা যায়? কষ্ট করতে হয়, কিন্তু আপনি তো সেটা কিছুই করছেন না। ভীতু একটা। তাই তো দেখো তোমার ভীতু বর কি করতে পারবে। বাকিটা ইতিহাস। পরের দিন ব্রেকফাস্টের পর হুবাইরা ডাকতে এলো। তৌফিক, উঠো প্লিজ, দেরি হয়ে যাচ্ছে। খাবে চলো, তোমার ঔষধ খেতে হবে। হুবাইরা, প্লিজ আমার পাশে ঘুমিয়ে পড়ো। তৌফিক, এবার কিন্তু রেগে যাব। কাল রাতে কি করেছো মনে আছে? রাক্ষস একটা, উঠো। কি আর করার, উঠতে বাধ্য হলাম। দেখতে দেখতে 10টা দিন চলে গেল। এখন আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে, পাশে হুবাইরা আর আমার শাশুড়ি। হুবাইরা, তোমরা আগের ফ্লাইটে যাবে আর তোমাদের বাসায় চলে যাবে, বলেও আমার সাথে যোগাযোগ করবে না। ঠিক আছে, আর তুমি কই থাকবে? হুবাইরা, আমি থাকবো কোথায়, তবে তোমার আশেপাশে আর সুযোগ হলে তোমার সাথে দেখা করতে যাব। তৌফিক, সাবধানে থেকো। আমি আলতোভাবে হুবাইরাকে জড়িয়ে ধরে ভালোবাসা পরশ এঁকে দিলাম। তারপর হুবাইরার শাশুড়ি চলে গেল। আমিও যাব, তবে আমার ফ্লাইট 1 ঘন্টা পরে। এই কয়দিনে আমি একটা ফোন কিনেছি আর অনেক কষ্টে আমার ফোনের লোকেশন ট্র্যাক করেছি, যে এখন দেখাচ্ছে বাংলাদেশের বগুড়া সদর জেলার আশেপাশে। তাই ঠিক করলাম আমি নিজের শহরেই পা দিব। একটু পর স্পিকার অ্যানাউন্সমেন্টে বলে দেওয়া হলো, বাংলাদেশের দ্বিতীয় ফ্লাইটে আর 10 মিনিট বাকি, আপনারা দয়া করে বিমানে উঠুন। কথায় আছে, সময় ও স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না। তেমনই হলো, নির্ধারিত সময়ে প্লেন টেক অফ করলো আর রাত 10টার মতো আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টে প্লেন ল্যান্ডিং করলো। ভেতরে আরও কিছুক্ষণ থাকা লাগলো, তারপর বের হয়ে এলাম বাইরে। পাশেই একটা সিম রেজিস্ট্রেশনের অফিস দেখলাম। বহু কষ্টে আর টাকা খাইয়ে নিজের পুরনো সিমটা তুলে নিলাম আর আগেরটা বন্ধ করে দিলাম। ফোনটা চালু করে একটা সিক্রেট নাম্বার ডায়াল করে ফোন দিলাম। হ্যালো জ্যাক। জ্যাক, তুমি হয়তো ভুলে গেছো আমি কে। এসব রাখো, এখন বলো সাকিব আর সিয়াব কেমন আছে। শুনে ভালো লাগলো। তা দিহানকে কই পাবো? ওকে, তুমি এক কাজ করো, আমার রিভলভারটা পাঠিয়ে দাও। সময় 30 মিনিট। এখন তোমার সময় শুরু হলো, বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর কয়েকটা ছেলে পেলে এসে আমাকে ঘিরে তুললো। তারপর, এই তোর কাছে কি আছে দেহ নয়তো। ওকে ওকে, কুল ডাউন, চলো বসে কথা বলি। এই তুই জানিস আমরা কে? আমরা শারনের লোক। চিনিস তুই শারনকে? পেছন থেকে একজন বলে উঠলো, তুই কি চিনিস ওকে? পেছনে তাকিয়ে আমি অবাক, আর এ তো শিহাব ভাই, আপনাকে তো এই এলাকায় আগে দেখিনি। জি ভাই, আমি লন্ডন থেকে এসেছি ঘুরতে, কিন্তু আমার ড্রাইভার আমার সব কিছু নিয়ে পালিয়ে গেছে। ও, এই শহরে এমনই হয়। ওই চামচা, তুই কি ভুলে গেছিস কিং নেই আর তুই এসেছিস আমাদের কাজে বাধা দিতে? সাহস তো কম না তোর। এই শোন, আমাদের কিং আসবে, খুব শীঘ্রই আসবে। এখন তোরা যা, নয়তো। তোর এলাকায় আছি বলে চলে যাচ্ছি, তবে পরের বার আসলে তোকে তোর কিং এর কাছে পাঠাবো, মনে রাখিস। ছেলেগুলো চলে গেল। তা ভাই, এখন কি করবে? কি আর করবো ভাই, পথে থাকতে হবে আর কোনো কাজ করে নিজের ভরণ পোষণ করতে হবে। ভাই আমি আছি, আপনি নিশ্চিন্তে আমাদের সাথে আসুন।
আমাদের সাথে থাকবেন। আমি একটু সিয়াবকে বাগিয়ে দেখতে চাইলাম, তাই বললাম, ভাই আপনি কি কিংয়ের লোক ছিলেন? সিয়াবের মুখটা কেমন বেদনায় ছেয়ে গেল। তারপর, হ্যাঁ ভাই, ছিলাম, এখনো আছি। আমাদের একটা ভাইটা যে কবে আসবে, বেঁচে আছে কিনা তাও জানি না। তা ভাই কিং তো নেই, আপনি কিংয়ের জায়গাটা কেন নেননি? পাগল ভাই আপনি। কিং সে তো কোটিতে একটা, তার মতো হওয়া কারোর পক্ষে সম্ভব নয়। সম্ভব হলে কি নিতেন? ভাইরে, তোকে কি বলি, আমি ছিলাম এতিম, টোকাই। কিং ভাই আমাকে রাস্তার টোকাই থেকেই সিহাব বানিয়েছে। তার সাথে বেইমানি করি কি করে? ভাই আমি শুনেছি কিংয়ের সাথে নাকি তার কিছু আপনজন লোক ছিল, তারা কে কে আপনি জানেন? জানি, তবে তাদের সাথে টক্কর দেয় না। আমরা এখন কিং ভাইয়ের শেষ সম্বল। তার এতিমখানাটা খুব কষ্টে চালাচ্ছি। এখন থেকে তুমি ওখানেই থাকবে। এতিমখানায় কেন আপনাদের বাড়ি নেই? ছিল, তবে ওটা বন্ধক দিয়ে টাকা তুলেছি এই এতিমখানা চালানোর জন্য। আচ্ছা, কিং যদি অন্য রূপে ফিরে আসে চিনতে পারবেন তাকে? হ্যাঁ চিনবো। কি হবে? তার পায়ের তলায় পুরোটা আগুনের পোড়া। আমি চুপচাপ একটা টেবিলে বসে জুতাটা খুলে শিহাবের দিকে বাড়ালাম। শিহাব অপলকভাবে চেয়ে রয়েছে, তার চোখে আমি দেখেছি শ্রদ্ধা, ভালোবাসা আর পানি। ভাই আপনি? আমার সত্যি গর্বিত রে, তোর মতো একটা ছোট ভাই পেয়েছি। তা বল, কেমন আছিস? ভাই আপনার চেহারা এমন কেন? সে এক লম্বা কাহিনী, এখন বল আমার ফোনটা কই? ভাই ওটা পাওয়া যায়নি। ওটা পাওয়া গেছে? তুই এই লোকেশনে আমার সমস্ত ছেলে পেয়েদের নিয়ে যা, ফোনটা আমার চাই। ভাই আপনি চলুন আমার সাথে, আমি সব ব্যবস্থা করছি। না সিয়া, না, তুমি বোকা। শোনো, তুমি সবার আগে সাকিবকে আমার সেই ঘরে পাঠাবে, সেখানে আমি সবসময় থাকতাম। আশা করি তুমি ছাড়া কেউ জানে না, আর জানার সম্ভাবনাও নেই। কেন ভাই, সাকিবকে কেন? আমি রহস্যময় হাসি দিয়ে শিহাবকে বললাম, ওই যে কিছু হিসাব বাকি আছে তাই। আমার সেই গোপন কক্ষে ডিজিটাল লক বা কারো কক্ষে সম্ভবত কেউ খুলতে পারেনি, আর খোলার চেষ্টাও করেনি। দরজা প্রথমে আমার চোখের স্ক্যান নিল, তারপর হাতের, ব্যাস দরজা খুলে গেল। ভেতরে একজন চেয়ারে বসে কাজ করছে, বলতে মনিটরে পর্যবেক্ষণ করছে। আমি তার পাশে চেয়ারে বসে বললাম, তারপর কি খবর জ্যাক? 8টা বছর একা থেকে বোর হয়ে গেছো নাকি? আমি তো রোবট, আমার আবার বিরক্তি কিসের? আমি একদম ঠিক আছি। আর খাওয়া বলতে 2 ঘন্টা বৈদ্যুতিক চার্জ। বা জ্যাক, তুমি তো মানুষের মতো হচ্ছ দিন দিন। আমাকে যে তৈরি করেছে সেই তো এই 4 বছরের পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে আমি হলে ক্ষতি কি? জ্যাক, এটা তো কিছুই না, চলো এবার পুরো দেশটাকে পাল্টাতে হবে, আবার রক্তের বন্যা বইয়ে দিব। আমি তোমাকে আগেই বলেছিলাম, বিশ্বাস করো না। আমি সবসময় ওদের ফলো করেছি, কিন্তু ওরা কি কথা বলে সেটা আমি শুনতে পাইনি, তবে অনুভব করেছি। জ্যাক, তো এখন বলো কে কে ছিল এদের মধ্যে? পাশের দেয়ালে তাকিয়ে দেখো, ওখানে সবার ছবি দেওয়া আছে। শুধু এখন তোর কলিজাটা বের করতে হবে। জ্যাক, আমি মাঝে মাঝে অবাক হই, আমি তোমাকে বানিয়েছি কিন্তু তুমি আমার চেয়ে উপরে উঠে গিয়েছো। এটা কখনোই ভাববেন না, আপনি আমাকে তৈরি করেছেন। আপনি আমার মধ্যে আপনার মেধা দিয়েছেন। আমি সত্যি আপনার উপর কৃতজ্ঞ। জ্যাক, তো 1 নাম্বারটাকে আজ খেয়ে ফেলি, কি বলো? শিকার তো দেখি আমাদের সামনেই। জ্যাক, আমার বানানো সোলজারগুলো রেডি তো? জি বস, সব রেডি, শুধু আপনার হুকুমের অপেক্ষায় ছিল। তো সবাইকে বের হতে বলো। জ্যাক একটা লাল বোতামে চাপলো, সাথে সাথে পাশের ঘরের দরজা খুলে বের হয়ে আসছে আমার বানানো সব রোবট, দেখতে অবিকল মানুষের মতো। জ্যাক, তুই এদের পাঠিয়ে দাও, আজ হয়ে গেলে তুমি শুধু আমায় একটা এসএস দিও। কিন্তু বস, আপনার ফোন এখনো আপনার কাছে নেই। জ্যাক, ডোন্ট ওয়ারি, পেয়ে যাব একটু পর। সোলজারগুলো বেরিয়ে গেল পানা জেলার পাবনায় এসিপি প্রদীপ কুমারকে ধরতে। এমন সময় সিহাবের মেসেজ, বস তুলে নিচ্ছি সাকিবকে, আপনি কোথায়? যেখানে থাকে না কেন ঠিক সময় পৌঁছে যাব। জ্যাক, তুমি তাহলে ভালোভাবে নজর রেখো, আমি আসছি বলে পাশ টেবিল থেকে লেজার বিম আর অটোমেটিক রিভলভার নিয়ে বের হয়ে গেলাম। আগের মতো আর কিং হিসেবে নয়, সাধারণ পাবলিকের মতো। আমরা আড্ডাখানায় গিয়ে দেখি সাকিবকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আমি ওর সামনে চেয়ারে বসলাম। তারপর, কি সাকিব, যে তোকে কুত্তার মুখ থেকে বাঁচালো তার পিঠে ছুরি মারলি? এই সিয়াব, বলিস না কেন? কে আর তুই আমাকে বেঁধে রেখেছিস কেন? এটা হলো আমাদের কিং তৌফিক। কি? কিং বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব? আমি তো... বলতে গিয়ে চুপ হয়ে গেল। তুই তো নিজে আমার পিঠে ছুরি মেরেছিলি, ছুরি মেরেও দমে যাসনি, মুখে অ্যাসিড মেরে আমার চেহারা পুড়িয়ে দিয়েছিলি, তাহলে বাঁচলাম কি হবে, তাই তো? বস এসব কি বলছেন?
সাকিব এসব করেছে আর আমি জানি না? সিয়াব, তুই এখনো বাচ্চা ভাই, ও তোকেও মারতো, কিন্তু তুই শুধু জানতি আমার গোপন রুমের কথা, তাই তো তোকে এতদিন মারেনি ওই রুমটার কথা জানার জন্য। বস, এবার আমিও সিওর হলাম কেন শিহাব রোজ আমাকে ড্রিঙ্ক পান করিয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করতো। ভাই আমাকে মাফ করে দিন, দয়া করে এবারের মতো। সিয়াব, আমাদের একটা রুল ছিল, মনে আছে? জি বস, অন্য গ্যাং থেকে যারা আমাদের গ্যাংয়ে কাজ করবে আমরা তাদেরই নিব, কিন্তু যারা আমাদের গ্যাং থেকে অন্য গ্যাংয়ে যাবে তার সাজা মৃত্যুদণ্ড, আর যে আমাদের সাথে বেইমানি করবে তার সাজা ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। তাহলে কি করা যায় বলতো? বস, একে এমন মৃত্যু দিব যে এর লাশ যে দেখবে সেই কাঁপবে। সাকিব, শুনলি তো সিয়াব কি বললো? এখন বল, তোকে মাফ করি কি করে? বস আমি সবার নাম আপনাকে বলবো, তবু আমাকে ছেড়ে দিন। না, আমি সবই জানি। এখন শোন, তুই এক কাজ কর, আমার ফোনটা কই রেখেছিস সেটা দে। বস আমার পকেটে আছে। কি তার মানে তুই স্যারনার লোককে কিনে বিদেশে আমাদের দেশের শত্রু তার হয়ে কাজ করিস? আমি ফোনটা নিয়ে চালু করলাম, সব কয়টা লক খুলে ওপেন করতেই ওয়ালপেপারে ভেসে এলো আমার সেই 4 বছর আগের ছবি। আমার সেই 4 বছর আগের ছবির সাথে একটা মেয়ে। মেয়েটাকে দেখে রাগের শয়তানি বুদ্ধিতে হেসে উঠলাম। তারপর সাকিব তোর সময় শেষ বলে অ্যাসিড দিয়ে ওর বুকে লিখে দিলাম কিং ইজ ব্যাক। তারপর সমস্ত মুখে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলাম। ওর যৌনাঙ্গ ওই অ্যাসিডের ভিতর ঢুকিয়ে রেখেছিলাম যতক্ষণ না ওটা পুরোপুরি ঝলসে যায়। লাস্টে দেখলাম সালা নিস্তেজ হয়ে যাচ্ছে, সাথে সাথে রিভলভার দিয়ে পুরো দেহে শ্যুট করতে লাগলাম। শেষে লেজার বিম দিয়ে পরপর চোখ দুটো গলিয়ে দিলাম। ব্যাস, ওর প্রাণ ভোমরা উড়ে গেল কোনো দূর অজানায়। বস, এখন কি করব? স্যারনের আড্ডাখানার সামনে রেখে আসবি। ঠিক আছে বস। কয়েকজন ছেলে পেলে এসে নিয়ে গেল আর আমি চলে আসলাম আবার সেই গোপন কক্ষে জ্যাকের এখানে। বস, কাজ হয়েছে, ওরা ওখানে রয়েছে, আপনি কি যাবেন ওখানে? যাবো। তুমি আমার সমস্ত বুলেট প্রুফ গাড়িগুলো বের করো। জ্যাক এবার সবুজ বোতামে চাপ দিল, অমনি মেঝে দুভাগ হয়ে গাড়ির লম্বা লাইন বের হয়ে এলো। সেখান থেকে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে বের হলাম। পুরো 1 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম প্রদীপের বাড়ির সামনে। বাড়িতে যেতেই সবগুলো সোলজার আমাকে সম্মান জানালো। তারপর নিয়ে যেতে লাগলো প্রদীপের সামনে। গিয়ে দেখলাম ওখানে প্রদীপ আর ওর স্ত্রী, একটা নেশাখোর আর খুদে মাস্তান ছেলে। কি প্রদীপ, তুই যদি কি ভালো দিচ্ছিস তা তোর বউটা তো সে খেতে দিবি, তাহলে বেঁচে যাবি। তা তুই জানিস আমি কি? আমার বউয়ের দিকে চোখ তুলিস, একবার খালি খুলে দে, তোকে চিড়ে ফেলবো। আমি টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে দিলাম আর সে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ছাড় আমার বউকে। তাই নাকি? তো দেখ কি করি। যদিও আমি হিন্দুদের সম্মান করি, তারাও মানুষ, তবুও তোর বউ মাল একটা বলে প্রদীপের সামনে ওর বউয়ের এক হাতের একটা আঙুল ধারালো ছুরি দিয়ে কেটে দিলাম। কেন রে, তুই তো নিজেই তোর ছেলেকে সাহায্য করতি তোর বাড়ির কাজের মেয়েকে ধর্ষণ করতে, এখন দেখ কেমন লাগে। এমনভাবে শালির প্রত্যেকটা আঙুল কাটলাম। সে সহ্য করতে না পেরে মারা গেল। আমার রাগ তুও মিলল না। কি বউ নিয়ে এসেছিস, মরে গেল, এখন বল তোর কি করব? আমি কি করেছি দাদা, আমাকে ছেড়ে দিন। আচ্ছা, তোকে ছাড়ার আগে তোর ছেলের ব্যবস্থা করি। ইসরায়েল সোলজারকে অ্যাসিড দিয়ে আসতে বললাম। তারপর সেই অ্যাসিড প্রদীপের ছেড়ে সমস্ত দেহে মেরে দিতে লাগলাম। শেষে ওর যৌনাঙ্গ অ্যাসিডে ডুবিয়ে রাখলাম। না জানি এর জন্য কত মেয়ের সর্বনাশ হয়েছে। সোলজার, তোমরা শুরু করো। এখন আমি প্রদীপকে দেখছি। বলার সাথে সাথে প্রত্যেক সোলজারের হাতগুলো বিভিন্ন অস্ত্রে পরিবর্তন হতে লাগলো। কারো হাতের দা, কারো হাতে AK-47, আবার কারো হাতের ড্রিল মেশিন। মিনিটের মধ্যেই সালার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলে দিল। আচ্ছা প্রদীপ, কিং কি তোর কোনো ক্ষতি করেছিল যে তুই তার বাবাকে ক্রস ফায়ার করলি? আপনি কে আর এসব জানেন কি করে? আমি তৌফিক রে, তৌফিক, চিনতে পেরেছিস? সো চেহারাটা পাল্টিয়েছে কিন্তু প্রতিশোধের আগুন একই রয়ে গেছে। ভাই আপনার টাকা লাগলে নিন, তবু আমাকে ছেড়ে দিন। কত কোটি আছে? 100 কোটি, আপনি পুরোটাই নিন, তবু আমাকে ছেড়ে দিন। টাকা কই আছে? জি, আমার বেডরুমে নিচে, এখানে সব টাকা রয়েছে। ক্রাশ। শোন, তোকে আমি বাঁচিয়ে কি করব? যা, তোকে একেবারের জন্য মুক্তি দিলাম, আর খুব শীঘ্রই তোর সহযোগীদের তোর কাছে পাঠাবো। এর শরীরও একটা কথা লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর প্রত্যেক অঙ্গে ক্রস ফায়ার করে সোলজারদের স্যারনের আড্ডাখানার সামনে ঝুলিয়ে দিতে বললাম, আর সাথে পুরো বাড়িটাকে উড়িয়ে দিতে বললাম, এবং সব টাকা নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিতে বললাম। পরের দিন আমি আর জ্যাক বসে রয়েছি মনিটরের দিকে, যেখানে ব্রেকিং নিউজ দেখাচ্ছে আজকে পুরো শহরে 2টো খুন হয়েছে এবং একই জায়গাতে। গোপন সূত্রে জানা গেছে ফরেনারের ড্রোন শ্যারনের সাথে এই দুজনের নেটওয়ার্ক ছিল এবং এদের শরীরে একটি ক্লু রেখে গিয়েছিল।
কিং ইজ ব্যাক। তাহলে কি কিং আবারও ফিরে এসেছে? বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। এবার দেখছেন খেলার খবর। মনিটর থেকে চোখ সরিয়ে যাক, তো ব্যবস্থা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কিছু। আমি আগামীকাল চলে যাব ওখানে। মনিটর আর কিবোর্ডে টাইপিং করতে ব্যস্ত হয়ে গেল। আমিও বের হয়ে পড়লাম আমার মায়াবতীকে দেখতে। কলিং বেল না বাজতে দরজা খুলে গেল। সামনে তাকিয়ে দেখলাম হুবাইরা দাঁড়িয়ে, তাই মুচকি হেসে বললাম, কি হলো? কলিং বেল না বাজাতেই খুদ দিলে যে? আমার মনটা বলে দিয়েছিল আমার রাজকুমার এসে গেছে, তাই তো খুলে গেল। ক্ষুধা পেয়েছে, এখানে রাখবে আমায়? হ্যাঁ রাখবো, 2 দিন পরে মনে পড়লো। আমি হুমায়রাকে কোলে নিয়ে ভিতরে ড্রয়িং রুমে গেলাম। তারপর, বউ আমার রাগে কেন? আমি তো কাজে ছিলাম। ঠিক আছে মানলাম। আচ্ছা বস, আমি খাবার আনি। হুমায়রা চলে গেল। একটু পর বিরিয়ানি আর কষা মাংস নিয়ে আসলো। তারপর নিজে হাতে খাইয়ে দিল। আমিও দিলাম। খাওয়া শেষে মায়ের রুমে গেলাম। তারপর নিজে হাতে খাইয়ে দিল। আমিও দিলাম। খাওয়া শেষে মায়ের রুমে গেলাম। তিনি বসে আছেন মুখ গোমড়া করে। কি হয়েছে আমার শাশুড়ি আম্মুর? কিছু হয়নি। আর আপনি কে? আম্মু রাগ করো না, আমাকে 2 মাস সময় দাও, তারপর একসাথে থাকবো আমরা। সত্যি বলছিস তো? জি। আচ্ছা হুমায়রা, রুমে যাও, আজ আর যেতে দিব না। ঠিক আছে, তবে আগামীকাল যাওয়া বলে বেরিয়ে এলাম। হুমায়রা দেখি সোফায় বসে আছে, তাই ওর কাছে গিয়ে, ম্যাম আমার ঘুম পেয়েছে। তো ঘুমাও, ঘর তো আছে। ঘর তো আছে, কিন্তু কোল বালিশ নেই। কে বলেছে নেই? আছে রুম, গিয়ে দেখুন। আমি মুচকি হেসে কোলে নিয়ে নাক টেনে বললাম, আছে। তবে আমার ওটা না, আমার খুব জীবন্ত কোল বালিশ চাই, যে আমার ঘুম পাড়িয়ে দেবে। শুধু নিজেরটা ভাবো, আমারটা কে ভাববে? আমি যে 2 দিন একা ছিলাম। আচ্ছা এখন বাদ দাও, চলো একটা ম্যাচ হয়ে যাক। তারপর লাইট অফ। পরের দিন খুব কষ্টে আর লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছি, যাতে কেউ না দেখতে পায়। একটু আমার সেই গোপন রুমে আসলাম, যেখানে জ্যাক ছিল। আমি ঢুকতেই জ্যাক বলে উঠলো, বস, আপনার পেছন কালকে 2টা ছেলে ঘুরঘুর করছিল এবং আপনার বাড়ি পর্যন্ত গিয়েছিল। আপনাদের এটা বলি, আমি একটা ক্যামেরা বানিয়েছি, যেটা একদম যান্ত্রিক মশার নেয়। এগুলো প্রায় পুরো 10,000 রয়েছে, যা সারা দেশের সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। বুঝলাম। তার লোকেশন কই? বগুড়া সদর হসপিটাল রোড, গোডাউন নাম্বার 221। গুড জব জ্যাক, তো সোলজারকে পাঠিয়ে দাও, আমি আসছি। বস, আমি আগে থেকে সব ঠিক করে রেখেছি। যতই হোক এতদিনের অভিজ্ঞতা, আপনার যা প্রয়োজন সবই জানি। আমি মুচকি হেসে পকেট থেকে ফোনটা নিয়ে হুবাইরাকে ফোন দিলাম। হুবাইরা, তুমি বাড়িটা পাল্টে ফেলো। এই বাড়ি ছাড়া আমাদের আর বাড়ি নেই। চিন্তা নেই, আমি কিনে নিয়েছি। বাড়ির ঠিকানা বগুড়া সদর 003 কলেজ রোড। ওখানে কেয়ারটেকারের থেকে চাবি বুঝে নিবে, কেমন? তুমি আসবে না? হ্যাঁ, তবে এখন নয়, মিশন শেষ হলে। ভালো থেকো, আল্লাহ হাফিজ। হুবাইরা মন খারাপ করে ফোনটা কেটে দিল। জ্যাক, নজর রেখো, আমি আসছি। যেহেতু সব কিছু বলতে রিভলভার আর লেজার বিম আগেই ছিল। নির্ধারিত লোকেশন আসতে দেখলাম আমার সোলজার আমার অপেক্ষায় রয়েছে। সব কভার করেছো? ইয়েস বস। ওকে চলো, আমাকে দেখিয়ে দাও। সোলজার পথ দেখিয়ে একটা রুমে নিয়ে গেল, যেখানে 10 জনের মতো রয়েছে, সবারই হাত পা বাঁধা। ওদের সামনে বসতে দুজন নিজেদের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। বিষয়টা আমার চোখ এড়ায়নি। ওদের মধ্যে আগামীকাল কে আমাকে ফলো করেছিল? জানি না ভাই, আমাদের ছেড়ে দিন। বাচ্চা, এত তাড়া কিসে? আজ একটু লুডো খেলবো। তা বল, তোরা দুজন আমার পেছন কারো অনুমতি গিয়েছিলি? সাগর, একে বলতো, আমরা কি এর পিছু কখনো নিয়েছি? শুধু আমাদের ধরে রেখেছে। এই তুই আমাদের ছেড়ে দে, আমাদের কাজ আছে। কিসের কাছে? কেন করবি? ভালো কমিশন পাবি, মাসে 15,000 পাবি। কি সত্যি? তাহলে করব। তা কোন গ্যাংয়ে কাজ করিস? দিহান ভাইয়ের নাম শুনেছিস? ওরই কাজ করি। কাল আমার পেছন নিলি কেন? ভেবেছিলাম তুই টাকাওয়ালা, তাই নিয়েছিলাম, কিন্তু তুই দেরি ছোট চল। ও তাই বল। আচ্ছা, তোদের দিহান ভাইকে পাবো কই? তোকে কেন বলবো? ধুপধুপ করে কয়েকবার শব্দ হলো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শ্যুট করেছি। আমি একদম কপাল বরাবর শ্যুট করে দিয়েছি। শালা একেবারে উপরে চলে গেল। শেষবারের মতো বলছি, বল দিহান কই পাবো? দিহানকে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবি। তোদের কাছে কত টাকা ক্যাশ আছে, যা আমাকে দিলে তোকে ছেড়ে দিব? আমার কাছে 1 কোটি আছে। কই আছে? ওই যে পাশের ঘরে একটা ব্যাগে রয়েছে। সোলজারকে টাকাটা নিয়ে আসতে বললাম, তারপর একটা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ, আর তোকে বাঁচিয়ে লাভ নেই, ভালো থাকিস। ভয়েস শুটতেন। সাথে সাথে সাইলেন্সার লাগিয়ে সব কাটে উড়িয়ে দিল। পরে সবার বুকে একটা কথা লিখে দিলাম, কিং ইজ ব্যাক। টাকাগুলো আমার এতিমখানায় দিলাম। আবারও আসলাম জ্যাকের কাছে। তারপর জ্যাক, সব ব্যবস্থা করছিস তো? জি বস, সব ব্যবস্থা করেছি।
ওকে, আমার জন্য কালো রঙের গাড়ি রেডি কর, আমি আসছি। রুমে এলাম, নিজেকে নতুন রুমে দেখে ভালোই লাগলো। নিজের কাপড় নিয়ে বের হয়ে এলাম, এরই মধ্যে ফোন বেজে উঠলো। দেখলাম হুবাইটা ফোন দিয়েছে, তাই দ্রুত রিসিভ করলাম। কি হয়েছে আমার পাগলিটার? পাগলটা দেখি খুব সুন্দর একটা বাড়ি কিনেছে, সেটাই দেখছি। তোমার পছন্দ হয়েছে? জি সাহেব, খুব। আমরা কবে এখানে একসাথে থাকবো? আমার মিশন শেষ হলে আচ্ছা আমি ঢাকা যাচ্ছি, তুমি থেকো, আমি আসি, কেমন? ভালোভাবে থেকো। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। গাড়িতে উঠে নিজে ড্রাইভ করতে লাগলাম, উদ্দেশ্য ঢাকা। দীর্ঘ 4.5 ঘন্টা পরে ঢাকা এলাম। প্রথমে একটা বাড়ি নিলাম, নিয়ে সব কিছু দেখে বের হলাম বাইরে হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য। ওয়েটার। জি স্যার, বলুন কি লাগবে? বিরিয়ানি আর কোক নিয়ে এসো। আর কিছু স্যার? না। ওকে স্যার। খাবার নিয়ে আসেনি, তবে কোক নিয়ে গিয়েছে। আমি হাত বাড়িয়ে নিতে যাবো, অমনি কেউ সেটা নিয়ে চলে গেল। মাথার উপরে করে তুলে দেখলাম কয়েকটা ছেলে। কিরে, কোক নিলি কেন? এই তুই চিনিস আমার কলার ছাড়। কেন বে শালা, তোকে তো কলার ছাড়। ছাড়বো না, কি করবি? পকেট থেকে M1911 পিস্তল ছিল, বের করে কয়েকটা রাউন্ড গুলি করলাম, সাথে সাথে 4 জন পড়ে গেল। এখন শুধু নেতার কাছের লোক আমার সামনে দাঁড়িয়ে। কিরে, তুই কলার ছাড়বি না? ভাই আপনি কি? এটা তো শুধু একজনই করতে পারতো। বলতো কেউ করতে পারতো? ভাই কিং তৌফিক। মনে রেখেছিস তবে? আরে পাগলা, চেহারাটা বদলিয়েছি, কিন্তু আগের চরিত্রটা এখনো আগের মধ্যে আছে। থাক বলে কপাল বরাবর শুট করে দিলাম। সাইলেন্সার লাগানো ছিল বলে কোনো শব্দ হয়নি, এমনকি ওয়েটারও আসেনি, ভয়ে পালিয়ে গেছে। একটু পর সিহাব এলো। দেরি হলো কেন? বস, রাস্তায় জ্যাম ছিল। সব কয়টাকে কলেজের সামনে ছেড়ে আয়। ওকে বস। সিহাব চলে গেল, আর আমি নিজে ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবার তুলে খেতে লাগলাম। খাওয়া শেষ, টেবিলে টাকা রেখে বের হয়ে এলাম। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়তেই চোখটা লেগে গেল। এদিকে দিহান দৌড়ে দিয়ার কাছে গিয়ে, দিয়া ম্যাম, আজ আমাদের কয়েকটা ছেলেকে কি যেন মেরে ফেলেছি, আর লাশগুলো কলেজের সামনে ফেলে দিয়ে গেছে। কি বলিস? মনে হয় কোনো নতুন গ্যাং জন্ম নিয়েছে। শালাদের পুঁতে ফেলবো। তুই যা, আর বাবাকে বলার দরকার নেই। ওকে ম্যাম। ধ্যান চলে গেল। দিয়ার ঘরে শুয়ে শুয়ে ভাবছে, আমার লোককে কে মারবে? আমি যা ভাবছি তা কি সত্যি? কিংকি আসবে? আসলে তো আমাদের রক্ষা নেই। না, ওকে আমি এবার নিজে হাতেই মারবো। পরের দিন কলেজে কালো রঙের ফিল্ডার গাড়ি ঢুকতে দেখে সবাই চেয়ে রইল, তার মধ্যে দিয়াও ছিল। গাড়িটি সোজা মাঠে এসে থেমে গেল। তারপর ভেতর থেকে কেউ একজন বের হলো। পরনে কালো জিন্স প্যান্ট, কালো টি শার্ট, হাতে ব্যান্ডের ঘড়ি, আর চুলগুলো স্টাইল করে উপরের দিকে করে রাখা। গায়ের রং একদম ফর্সা, এক কথায় ক্রাশ। এটা তৌফিক। তৌফিক চিল পায়ে সবার দিকে তাকিয়ে মুচকে এসে আবারও হাঁটতে লাগলো সামনের দিকে। মাঠ পার হয়ে সোজা অধ্যাপকের রুমে গিয়ে নিজের সবকিছু ঠিকঠাক করতে লাগলাম। এদিকে দিয়া হা করে থাকতে দেখে দিয়ার বান্ধবী হিয়া বলল, এই কি হলো তোর? ওভাবে কি দেখছিস? ক্র্যাশ খেয়েছি, একেই তো দুলাভাই বানাবো। ভালো, ছেলেরা কি মানবে? জোর করে করবো, নয়তো সোজা উপরে পাঠিয়ে দেবো। হিয়া জানে দিয়া ভালো নয়, তবুও ইফটিজিং থেকে বাঁচতে বন্ধুত্ব করেছে। ক্লাসে এসে বললাম। একটু পর দিহান এলো সোজা আমার সামনে। তারপর, এই তুই কে বলতো? কোথা থেকে আসলি আর আমার কাজটাকে নিজে করে নিলি? ভাই কলার ছাড়ো। আর আমি কি করেছি? আমি তোর বাপ, মিশের ডান হাত, আর আমার সামনে উঁচু গলায় কথা বলিস? সাহস তো কম না? কাজটাকে তুই ঠিক করলি, পরে কিন্তু পস্তাবি। কানে কানে বললাম। তবে রে বলে মারতে লাগলো। আমি একটু মার হজম করে সবার দিকে তাকলাম, ওরা মেরে চলে গেল। তা আরো একটু পর দিয়া এলো আমার সামনে। তারপর, এই তোর নাম কি? রাহাত আমার নাম। অন্যটা বললাম। তৌফিক বললে সন্দেহ করবে। প্রেম করিস? কি না। গুড, আমাকে তোর পছন্দ হয়েছে? জি হয়েছে। বিয়ে করবি? আপনি রাজি থাকলেই করব। আমি রাজি, চল এখনই করব। না না, এখন নয়, আগে প্রেম তারপর বিয়ে। ঠিক আছে, তাহলে আজ লং ড্রাইভে যাব তোর সাথে। ঠিক আছে। দিয়ে একটা কিস করে চলে গেল। দিয়া নিজের ফাঁদে নিজে পা দিল। তোর গরম আমি কমিয়ে দেবো, চল শুধু আজ। কোনোরকম ক্লাস করে বের হতে দিয়া হাজির। তোমার বাবুটা চলো। হ্যাঁ বাবু চলো। দিয়াকে নিয়ে হাঁটতে যাবো, অমনি পেছনে জোরে কিছু একটা লাথির শব্দ শুনতে পেছনে দেখলাম। দিহান রাগে ফায়ার। ওকে আরও রাগাতে দিয়ার কোমরটা চেপে ধরে নিজের দিকে আনলাম।
তারপর গাড়িতে উঠে সোজা সুন্দর একটা 5 স্টার হোটেলে এলাম। দিয়াকে নামিয়ে ভিতরে যেতে নিব, কিন্তু দিয়া অবাক হয়ে বলল, রাহাত এখানে আনলে কেন? আরে সোনা, আমরা এনজয় করব, আমাদের রিলেশনের প্রথম দিন, চলো। দিয়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু না শুনে দিয়াকে জোর করে কোলে নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর, তুমি তো খুব ফাস্ট। সোনা, তুমি রাজি আছো তো? রাজি না হয়ে পারি, আমার ক্রাশ চেয়েছে তাই দিলাম। সারি, তোর চেয়েও বড় খেলোয়াড়কেও কাজ করেছি, আর তো তুই। তারপর আর কি, হিংস্র পশুর মতো নরম দেহটায় কামড়ে কামড়ে খেয়েছি। পুরো 3 ঘন্টায় দিয়ে আধমরা হয়ে গেছে, ওকে ছেড়ে দিলাম। তুমি তো দেখি একটা পশু, এইভাবে কেউ করে? না হলে কি মজা পাওয়া যায়? কেন, ভালো লাগেনি? যা কি যে বলো না। দিয়ে উঠতে পারছে না ব্যথা, এটা দেখে হাসলাম। তারপর নিজে ওকে তুলে নিয়ে গিয়ে ওর বাসায় রেখে আসলাম। রাতে হাঁটছি, এমন সময় একটা গাড়ির সামনে থামলো। সেখান থেকে কমসে কম 20 জনের মতো ছিল দাঁড়িয়ে। ওদের কাছে যেতে মুখে রুমাল ধরে গাড়িতে তুললো। তারপর কিছু মনে নেই, চোখ খুলে নিজেকে বাঁধা অবস্থা দেখলাম। সামনে দিহান দাঁড়িয়ে। আমি মুচকি হেসে বললাম, কি হয়েছে রে, তুই আবার তুলে আনলি কেন? তো ক্লাস মেরে সাহস থাকলে তো ভালোই। শোন ভাই, আমার ওসবে ইন্টারেস্ট নেই, তোর মাল তুই রাখ, আমাদের মধ্যে ভেজাল করে লাভ নেই। তোকে 1 কোটি টাকা দিব, এখন হাতের বাঁধন খুলে দে, ব্যথা করছে, মনে হয় টোপটা গিলেছে। সত্যি দিবি তো? বিশ্বাস না হলে আমার সাথে যাবি। না, তোকে বিশ্বাস করতাম, এই বাঁধন খুলে দে। বাঁধন খুলে ওরা পাশে দাঁড়ালো। আমি পকেট থেকে একটা সিগারেট বের করতে করতে বললাম, সবাই এগিয়ে এসো, একটা প্ল্যান বলি, আমাদের সবাই লাভ হবে। সবাই দ্রুত এগিয়ে এলো, গোল হয়ে ঘিরে ধরলো। এ সুযোগে সিগারেট জ্বালিয়ে লম্বা করে টান দিয়ে নিঃশ্বাস বন্ধ করে ধোঁয়া ছেড়ে দিলাম। আমি ধূপধাপ করে পড়তে লাগলো সব কয়টা। সব পড়তে আমি ফোন বের করে শিহাবকে ফোন দিলাম। শিহাব, চলে এসো, হয়ে গেছে কাজ। ঠিক আছে। একটু পর শিহাব এলো, সব কয়টাকে তুলে নিয়ে গেল, আমিও গেলাম। সব কয়টাকে বেঁধে রেখেছি। শিহাব, জাগা হয়ে থাকে। শিহাব গরম পানি মেরে দিল সবার মুখে। গরম পানির পড়ায় সবার জ্ঞান ফিরল, আর নিজেদের বাঁধা অবস্থা দেখে বলল, কিরে শিহাবের বাচ্চা, তুই আমাকে বেঁধে নিয়ে এসেছিলি, তোকে তো আমি তাও তোদের না ভাই, আমার অত সাহস নেই, থাকলে আগেই আনতাম। তো কার এত সাহস আমাকে তুলে এনেছে? আর হাত কই? দেখলে চিনতে পারবি তো? কাকে? তোদের জম কিং তৌফিক কে, সামনে থাকে দেখ, আসছে কিং। দিয়ার সামনে তাকিয়ে একদম জমে গেছে, কারণ সামনে আমি দাঁড়িয়ে। ভাই ভাই, আপনি কি কিং? হ্যাঁ ভাই, তা বল তোদের কি করব? ভাই আমাকে মাফ করে দেন দয়া করে, আমি আপনাকে চিনতে পারিনি। শিয়াব, জানিস সে আমাকে চড় মেরেছে, ক্লাসে কলার ধরেছে, তবুও কি ছেড়ে দিব? সেটা কি পুঁতে ফেলবো বস, শুধু হুকুম করুন। জানো এ আমাকে কি করেছিল? আমার মাথায় বাইরে দিয়েছিল, বুকে গুলি করেছিল, তাও বলেছে মাফ করে দিন। বলি শালা, আমি তো অত ভালো নয় রে, ভালো নয়। ঘ্যান শেষ করে 4 কোপে দিহানের হাত পা আলাদা করে দিলাম। কোনো শব্দ নেই মুখে, কারণ কোপ মারার আগে টেপ লাগিয়ে দিয়েছিলাম। বস মরে যাবে তো, কিছু করুন। শিহাব, তুমি শ্যুট করো, আমি ওর মাথা আলাদা করে দিব একসাথে। শিহাব AK-47 দিয়ে পুরোপুরি বুকে গুলি করতে লাগলো। আমি ওর ধর থেকে মুন্ডু আলাদা করে দিলাম। একে একে সব কয়টাকে মেরে সবার বুকে লিখে দিলাম কিং ইজ ব্যাক। তারপর সব লাশগুলো নিয়ে চলে গেল সোজা কলেজ মাঠে ঝুলিয়ে দিতে। পরের দিন কলেজে যেতেই দেখলাম পুলিশের ভিড়। এতগুলো লাশ কিসে আর কে করেছে খুন সেসব নিয়ে পুরো কলেজ ঘিরে রেখেছে। কই থেকে যেন দিয়ে আমার সামনে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এর কান্না দেখে নিজের খুব খুশি লাগলো, তবুও মন খারাপ করে বললাম, কি হয়েছে জানো, কান্না করছো কেন? আসলে আমার লোক দিহানের খুন হয়েছে। কি খুন? কে করেছে? দিয়া চারিদিকে চোখ ঘুরিয়ে এগিয়ে এসে বলল, কি? তৌফিককে চেনো? সে খুন করেছে। আমিও তো শুনেছি মিসার গ্যাং ওকে 4 বছর আগে খুন করতে নিজেই ডন হয়েছে। তুমি এগুলো জানো কি করে? আসলে আমি এতদিন লন্ডনে ছিলাম, দেশে আসার পর সব শুনেছি লোকদের মুখ থেকে। ও তাই বলো। দিয়ে আমি যতদূর জানি দিহান কাল রাতে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। কি? দিহান তোমায় তুলে নিয়ে গেছিল? হ্যাঁ, আর মেরেছিও। কিন্তু হঠাৎ কেউ একজন দানব আকৃতি পুরো 6 ফিট 2 ইঞ্চির মতো, প্রায় আমার মতো বডি বিল্ডার, মুখে কিংয়ের মতো মাস্ক পরে এসেছিল। এসে সব কয়টাকে শ্যুট করে আমার হাতের বাঁধন খুলে দিয়ে দিহানদের নিয়ে গিয়েছিল। দিয়ার দিকে তাকিয়ে দেখি ও কাঁপছে, হাত পা থরথর করছে, মনে হয় পড়ে যাবে, তাই ধরলাম। তারপর ওটা ওটা ওটাই কিং ছিল। কি কিং? রাহাত প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো প্লিজ। ওকে বলে ওকে নিয়ে ওর বাসায় আসলাম, ওর রুমে। হ্যাঁ, দিয়ে আমার না ইচ্ছে করছে। রাহাত আমি চিন্তায় আছি, প্লিজ আজ নয়
অন্যদিন। কিন্তু কে শোনে কার কথা? ওর ওই মানসিক চিন্তার মাঝেও শারীরিক নির্যাতন করে ধুকে ধুকে মারবো। এবার পুরো 1 ঘন্টা নিজের চাহিদা মিটিয়ে পরে থাকা কাপড়গুলো পরে নিলাম। দিয়াও পরে নিল। তারপর তোমাকে মানা করলাম, শুনলে না কেন? কি করব? তোমাকে দেখে আমার কন্ট্রোল করতে পারিনি। মন চাচ্ছে আরো একবার করি। রাহাত, তুমিও না বদমাইশ। শোনো, আমার এখানে এসে বসো। ভদ্র ছেলের মতো বসলাম। আসলে রাহাত, কিং আমাকেও মারবে। কিং তো ভালো, তোমাকে মারবে কেন? আসলে আমি কিং এর সাথে প্রেমের অভিনয় করে আমার বাবাকে ওকে মারতে সাহায্য করেছি। কি? ওর থেকে উঠে এসে তার মানে তোমার বাবা মিশা? আরো অ্যাক্টিং করতে হবে, তাহলে বাপকেও পাবো। দিয়ে আমি গেলাম। আমাকেও কিং মারবে, আমি আসি। বের হতে যাবো অমনি দিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরলো। বাবু, আমি তোমাকে ভালোবাসি, তোমার কিছু হতে দেব না, সত্যি। যদি তুমি কিং এর মতো আমার সাথে বেইমানি করবে না, তা বুঝবে। কিং কি করে আর এর সাথে শারীরিক সম্পর্ক হয়নি, বুঝবে কি করে? উফ, তুমিও না। ওকে আমি ছুটিও দেইনি। এখন প্লিজ আমার সাথে 5 দিন থাকো। বাবা বাইরে আছে, বাবা আসলেই তোমার সাথে পরিচয় করিয়ে দেব। তোমাকে নিয়ে দেশ ছেড়ে যাব। কিন্তু আমি যে তোমার সামনে থাকলে কন্ট্রোল করতে পারবো না। কন্ট্রোল করতে বলেছে কে? ধাক্কা দিয়ে ফেলে দিল। মনে মনে ভাবছি, প্রতিশোধের জন্য আমার স্ত্রী হকটা নষ্ট তো করছি না, কিন্তু পরক্ষণ নরপশু জেগে উঠেছে খুবলে খুলে খাওয়ার জন্য। যে কদিন ছিলাম রোজ ওকে ভোগের ন্যায় ব্যবহার করেছি। 5ম দিন ওর বাবার আসার কথা, তাই সকালবেলা ইচ্ছে মতো ভোগ করে বের হতে যাব, ও আমাকে আটকালো। রাত, কোথায় যাচ্ছ? বাবা আসবে আজ। আমার কাজ আছে, তুমি থাকো, আমি 5 দিন পর আসবো। আর শোনো, আমার কথা তোমার বাবাকে বলবে না, কেমন? ঠিক আছে। চলে আসলাম এই জন্য আমার এখনো কয়েকজনকে শেষ করতে হবে। ফোন বের করে জ্যাককে ফোন দিলাম। হ্যালো বস। জ্যাক খোঁজ নাম, 3য় ব্যক্তি কই আছে? বস, আজ রাত 8টায় বের পাবেন। না জ্যাক, ওকে আমি বাড়িতে পেতে চাই। শুনেছি ওর নাকি বউ খুব সুন্দর। বাড়ির ঠিকানা দাও। গুলশান রোড 3412 নাম্বার বাড়ি। ঠিক আছে জ্যাক, খেলা হবে আজ। ফোন কেটে সিহাবকে জানালাম। পরে আমি সাধারণ ফোন নিয়ে হুবাইরাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। উপাস থেকে কোনো কথা নেই, বুঝলাম অভিমান করেছে। তাই আমি জানি কেউ একজন অভিমান করেছে, অবশ্য করারই কথা। আমি খুব শীঘ্রই আসছি তার কাছে। সে কি এখন কথা বলবে? না, সে শুনবে না। আমি এক্ষুনি তাকে দেখতে চাই। সে না আসলে আমি যেখানে যাব সে সেখানে আছে। কি আর করার, এখন 8টা বাজে। আমি ঠিক 12টায় তার সামনে থাকবো, কিন্তু শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, বলো, আমি রাজি। আমার পছন্দের বিরিয়ানি আর খাসির মাংস কষা চাই, এবং আমার বউকে নিজে রান্না করতে হবে। উপাস থেকে হো করে হাসার আওয়াজ পেলাম একটু পর। আরে বর সাহেব, আমি সেসব জানি। যতই হোক আমার বর বলে কথা। তা আমি রান্না করতে লাগলাম, ঠিক 12টায় যেন কলিং বেল বাজে, না হলে। থাক, আর বলতে হবে না, আমি আসছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কোনো কিছু না ভেবে দ্রুত শিহাবকে বলে এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে লাগলাম। দ্রুত ভেতরে গিয়ে সবকিছু ঠিকঠাক করতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেগে গেল, আর এয়ারপোর্টে আসতে প্রায় 30 মিনিট। এখন 10টা বাজে। কপাল বেয়ে ঘাম ছুটতে শুরু করেছে। একটু পর অনুমতি দিলে হেলিকপ্টার করে বগুড়া 5 স্টার হোটেল মোমোইনিতে ল্যান্ড করতে 45 মিনিট লেগে গেল। দ্রুত সেখান থেকে হোটেলের মধ্যে গিয়ে সব কিছু ঠিকঠাক করতে আরও 30 মিনিট লাগলো। তারপর গাড়িতে করে বাড়িতে আস্তে আস্তে প্রায় আরও 30 মিনিট লাগলো। কপাল বেয়ে এতক্ষণ ঘাম বের হলেও ছোটাছুটি সার্থক হয়েছে। 15 মিনিট আগেই এসে গিয়েছি। আশেপাশের দোকান থেকে পুরো দোকানে চিপস কিনতে আরও 10 মিনিট শেষ হলো। দ্রুত দরজার সামনে গেলাম। ঘড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। 11:59 বাজে। আর মাত্র 1 মিনিট ঘড়ির মিনিটের কাঁটা 12তে ঠেকতেই কলিং বেলে চাপ দিলাম। সাথে সাথে দরজা খুলে গেল। সামনে তাকিয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল নিজের স্ত্রীকে দেখে। আর স্ত্রী আমার ব্যস্ত হয়ে পড়লো তার ওড়না দিয়ে আমার ঘামগুলো মুছে দিতে। তারপর আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। এই হাসির জন্য এত কিছু। হুবাইরার পিছনে আমার শাশুড়ি এসব দেখে হেসে কিছু না বলেই চলে গেল। তুমি পারো বটে, একদম সঠিক সময়ে বেল বাজিয়েছ। আর এত ঘামছো কেন? হাজার হলেও একটা মাত্র বউ আমার, তাকে কথা দিয়েছি ঠিক সময় আসবো, তাই তো এত দ্রুত এসেছি। খুশি হয়েছো? খুব। এসো ভিতরে এসো। আমি সোজা ডাইনিংয়ে গিয়ে বসে পড়লাম। পাশে আমার আরেক মা ছিল। তিনি আমার দিকে মমতাময়ী হাত দিয়ে আদর করে বলল, আমার ছেলেটাকে দেখি খুব টেনশনে ফেলেছিল আমার মেয়ে। মা, খুব। এতগুলো পথ এত কম সময় চলে এসেছি যে কি বলবো। পাগল ছেলে। কই ছিলে বাবা? আমার কথা কি তোমার মনে পড়ে না? মা, আমার যাদের জন্য করুণ অবস্থা হয়েছে
আমার দেশে খারাপ অবস্থা চলছে, তাদের উপর পরিশোধ নিতেই আমি দূরে আছি। প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দাও। মা, আমি অত ভালো নই, আমার সাথে যা করেছে সেটা মাফ করলাম, কিন্তু আমার ছোট সেই সব অনাথ ভাই বোনেরা যে আমার জন্য কেঁদেছে, আমি কি তাদের এই কান্না ভুলতে পারবো? কখনোই না মা, কখনোই না। হুবাইরা একের পর এক আইটেম নিয়ে এসে রাখছে। একটু পর আমাকে আর মাকে সার্ভ করে দিল, কিন্তু সে বসলো না, আমি বলার পরও না। আমার খাওয়ার দিকে তাকিয়ে এসে মা মনে হয় কিছু একটা আন্দাজ করেছে, তাই খাবার নিয়ে রুমে যেতে হুবাইরা আমার কোলে বসে পড়লো। তারপর অভিমানী কণ্ঠে, তুমি তো রাক্ষস, আমাকে খাওয়াবে কে? কেন, তুমি খুলে খাবে? আই হনুমান, তুমি থাকতে আমি কেন তুলে খাবো? তুমি তুলে খাওয়াও। বললাম তো পারবো না। সত্যি তো? আমাকে খাওয়াবে না? আমিও খাবো না। কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বলে উঠে যাবে এমনি ওকে কোলে বসিয়ে গালে হালকা কামড়ে দিয়ে বললাম, আমার বউটা তো দেখি খুব অভিমানী। আমি তোমার বউকে একটু রাগাতে চেয়েছিলাম, কিন্তু সে মন খারাপ করবে জানলে বলতাম না। তাই বলে গালে কামড় কেন দিলে? আমি আবার কামড় দিলাম। তারপর কেনই আমার বউকে কামড় দিব? চুমু দিব, আদর করবো, তাতে ডক্টর ম্যাম আপনার কি? হইছে হইছে, এখন খাওয়াও, ক্ষুধা পেয়েছে। কি আর করবো, পাঠক পাঠিকারা একটা মাত্র বউ, যতই মাস্তান হই না কেন বউয়ের কাছে রোমান্টিক আর ভীতু হতে হয়। বউকে খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। খাওয়া শেষ, হুবাইরা হাতে কামড় মেরে দিল। আহ, কি হলো? এটা কামড় দিলে কেন? আমার একটা মাত্র বর বিয়ের প্রথম এত আদর করে খাওয়ালো, তাই একটু তাকে আদর করলাম। এটা আদর? কামড় দিয়ে আদর? এই যে মিস্টার, আমি আমার স্বামীর হাতে কামড় দিয়েছি, তাতে আপনার কি? আমি কামড় দিব তার হাতে, রক্ত বের করব, তারপর সে হাতে ব্যান্ডেজ করে নিজে হাতে তুলে খাবো, বুঝেছেন? পাগলি আমার কথাই আমাকে ফেরত দিচ্ছে। নাক টেনে বললাম, মিস্টার বর। খাওয়া দাওয়া করে বউটাকে কোলে নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে হুবাইরার দিকে তাকালাম। সে মন খারাপ করে চেয়ে আছে। বউ, আমি আসছি। আবার কবে আসবে? সামনের সপ্তাহে। অপেক্ষা করব। হুবাইরা শোনো, আমি একটা নাম্বার দিব, তুমি এই নাম্বারে কখনো ফোন দিবে না যতক্ষণ না আমি তোমাকে কন্ট্যাক্ট করতে না পারবো। 2 থেকে 3 দিন অপেক্ষা করবে, তারপর আমার নাম্বার বন্ধ পেলে এই নাম্বারে ফোন দিবে। এ তোমাকে সব বলে দিবে, এবং যদি বলে আমার কিছু হয়েছে তো মাথা ঠান্ডা করে তাকে জিজ্ঞেস করবে সেখানে যাবে, তো যদি বলে হ্যাঁ তবে তুমি যাবে, নয়তো না। ঠিক আছে। মায়ের কাছ থেকে বিদায় নিলাম। বাইরে থেকে বের হব, তাই হুবাইরা এগিয়ে দিতে এলো। আলতো করে জড়িয়ে ধরে একটা চুমু দিলাম। আমার দিকে একটা টিফিন এগিয়ে দিয়ে বলল, এটা পৌঁছে খাবেন, কেমন? বউ যখন বলেছে তখন খাবো। মুচকি হেসে বের হয়ে এলাম। ঢাকায় আসতে প্রায় 4 ঘন্টা লেগে গেল। তারপর ফোন চালু করতে শিহাবের ফোন। বস, আমি আপনার বাড়ির সামনে আছি। কি বলিস, ছদ্মবেশে আছিস কি? জি ভাই। ঠিক আছে, আসছি। বাসায় গিয়ে দেখি শিহাব দাঁড়িয়ে। দেখে মনে হলো কিছু খাইনি, মুখ শুকনো। তাই ওকে ফ্রেশ হয়ে আসতে বলে খাবারগুলো গরম করে নিয়ে এলাম। বউ দেখি 3-4 জনের খাবার দিয়েছে। ওখান থেকে আমি কিছু নিয়ে শিহাবকে সব দিলাম। মনে হয় পাগলটা কিছু খায়নি। শিহাব দ্রুত খেতে লাগলো। এটা দেখে মনে পড়ে গেল সেই দিনের সন্ধ্যার কথা। ছোট ছোট ছিনতাই করতাম আর সেখান থেকে টাকা জমে পিস্তল কিনেছিলাম। ভালো টাকাওয়ালা হয়েছিলাম। সাকিব আর আমি এসব করতাম। তখন থেকে বুঝতাম সাকিব কিং হতে চায়, তবুও না বোঝার ভান করতাম। তো সেই দিন বৃষ্টি হচ্ছিল। ছিনতাইয়ের সময় পুলিশ দেখে ফেলে আর আমি পালিয়ে আসি, কিন্তু পথের মধ্যে আসার সময় দেখলাম একটা 15 বছরের ছেলেকে একটা দোকানদার মারছে। এগিয়ে গিয়ে শুনতে পেলাম ছেলেটা ওই দোকান থেকে রুটি চুরি করেছে, সেই জন্য মারছে। কিন্তু আমি এগিয়ে গিয়ে বললাম, ছেলেটাকে তুলে বললাম, ভাই তোর নাম কি, আর তোকে মারছে কেন? ভাই, আমার নাম শিহাব, আর ইনি আমাদের কী সব একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলছেন এগুলো যেন আমি বিক্রি করি, কিন্তু আমি বিক্রি করতে অস্বীকার করাই আমাকে রুটি চর বলে মারছে। কথাটা শুনে চোখ গরম হয়ে গেল। দোকানদার তখনও ভাব নিয়ে দাঁড়িয়ে। এই তো কাই, তুই কে রে? আজ করবি আমার লাইনে? কিসের কাজ? দোকানদার একটা প্যাকেট এগিয়ে বলল, এগুলো বিক্রি করে দিবি? প্যাকেটটা ছিল হিরোইনের। এটা তো হিরোইন, তুই এসব বিক্রি করিস? শালা, তোকে তো আমি মারতে আসবে অমনি পেছন থেকে M1911 পিস্তল বের করে ওর মাথায় ঠেকিয়ে, তুই কি ভাবিস তোকে তো আমি পুঁতে ফেলবো? খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখাচ্ছিস? টিকার চাপ দিলাম। অমনি বুলেট দোকানদারের মাথা ফুটো করে চলে গেল। এতক্ষণ পর ছেলেটার দিকে তাকালাম, দেখতে খুব সুন্দর, কিন্তু দালালদের চোখ করে পড়েছে। পকেটে প্রায় একটু আগের ছিনতাইয়ের টাকা ছিল, ওগুলো ওর দিকে বাড়িয়ে দিয়ে বলেছিলাম, টাকাগুলো রাখ। না ভাই, আমি নিব না। না নিলে খাবে কি? ভাই, আপনি যা করেন আমিও তাই করে খাবো। কেন? ভাই, আমি বুঝেছি ভালো মানুষ
মানুষকে ঠুকরে খায়, কিছু মানুষ রূপী শয়তান, তাদের শেষ করবো ভাই। ঠিক আছে চল। বাস্তবে ফিরে এলাম শিহাবের ডাকে। ভাই কি ভাবছেন এত? এত হাপুস গাপুস করে খেলে গলায় বাজে, বুঝেছিস? আজ থেকে কি করবো ভাই, এটা খুব টেস্ট। সমস্যা নেই, আবার এনে দিব। খাওয়ার পর্ব শেষ, ব্যবস্থা হয়েছে? জি বস। মাঝ রাস্তায় একলা দাঁড়িয়ে আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, তবু আমি দাঁড়িয়ে আছি। একটু পর সামনে দিয়ে কালো রঙের একটা গাড়ি আসলো, ঠিক সামনে এসে থেমে গেল। ড্রাইভার বের হওয়ার আগে ওর বুক বরাবর শ্যুট করে দিলাম। তারপর গাড়ি থেকে বের হয়ে রাস্তায় রেখে গাড়িতে বসলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি সালা বেহুশ ভালোই হলো, এনজয় করা যাবে ভালো। ড্রাইভ করে বাস থেকে ওর বাড়ি নিয়ে আসলাম, কিন্তু বেহুশ হাঁটতে পারবে না, তাই কোলে করে তুলে দরজায় বেল দিলাম। একটু পর 50-এর মতো সুন্দরী এসে দরজা খুলে দিয়ে ব্যস্ত হয়ে পড়লো। এই ছেলে, তুমি কে? আর আমার স্বামী কি হয়েছে? অতিরিক্ত ড্রিঙ্কস করার জ্ঞান নেই, আমি ওনার মতো নতুন ড্রাইভার, এনাকে কই রাখবো? ভেতরে রাখো। আমি বাস থেকে ভিতরে নিয়ে গিয়ে ছপাস করে ফেলে দিয়ে মহিলাটাকে নিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে, শুধুমাত্র চিৎকার করেই যাচ্ছে। ছেড়ে দে আমাকে। আমি কি জানিস? আমি এই থানার অফিসারের স্ত্রী, তোকে আমি ফাঁসিতে লটকাবো। আমি কি জানিস কিং, চিনিস? তুই কেমন মা যে নিজের ছেলেকে মানে দিহানকে অন্যের বাড়িতে রাখিস একটা মেয়েকে পটাতে? কত মেয়েকে তোর সামনে নষ্ট করেছে তা তো তুই জানিস, বাধা দিয়েছিল। এখন ছটফট করিস কেন? তোর ছেলে যারা ধর্ষণ করেছিল ঠিক তাদেরও এমন হয়েছে। ও শুধু চিৎকার করে যাচ্ছিল, তাই আমি কম নই। ওর মুখে এমনভাবে টেপ লাগিয়েছি যে ওর কথা আর কেউ শুনতে না পায়। তারপর দিতে থাকলাম কারেন্ট শক। প্রায় 3-4 ঘন্টা এক নাগারে শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে মারা গেল। আর নিজেদের মুখে আসে। ওকে ছেড়ে বাসার সামনে গেলাম। তারপর পাশে একটা চেয়ারের সাথে বেঁধে কিচেন থেকে ধারালো ছড়ি, কাঁটা চামচ, গরম পানি এসে ওর পুরুষত্বের উপর ঢাললাম। সাথে ওর চোখ বড় বড় করে তাকালো। নেশা কেটে গেছে? এই তুই কে? আমাকে এনেছিস কেন এখানে? কিছু প্রশ্নের উত্তর জানতে। কে কে তুই? কে হতে পারি বলতো? চিনিস নি এখনো? কিং। যাক, চিনেছিস তবে। ভাই আমাকে মারবেন না ভাই, প্লিজ আমাকে মারবেন না ভাই। ঠিক আছে, এখন আমার কিছু প্রশ্নের উত্তর দিবি। হ্যাঁ দিব, বলুন ভাই। আমার মা কই? আমি নাকি সন্ত্রাসী হামলা করি, তাই না? আমার মা তোর কাছে গিয়েছিল তোকে আমার খবর জানাতে। তুই আমার মাকে লাথি মারলি, বের করে দিলি, আবার পরের দিন রাতে তুলে নিয়ে গেলি। বল আমার মা কই? বাদশার চুপ থাকা দেখে শরীরের রক্ত গরম হয়ে গেল। কাটা চামচ ও 2 হাতে অসংখ্যবার ঢোকাতে লাগলাম। বল দ্রুত। আমার বেডরুমের খাটের নিচে আন্ডারগ্রাউন্ড রুমে আছে। আমি ব্লুটুথ ইয়ারফোনে। স্যার বাইরে কভার করো। ওকে। আমি দ্রুত বেডরুমে গিয়ে খাট খুব কষ্টে সরালাম। তারপর চেয়ে দেখলাম একটা দরজার নিচে দিয়ে চলে গেছে। খুব সাবধান নিচে নামতে লাগলাম। অন্ধকার পেরিয়ে আলো সূচনা হতে এই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। একটা মহিলাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। সামনে এগিয়ে গিয়ে মাকে ডাকলাম, কিন্তু তার সাড়া নেই। দ্রুত হাতের পাইলস চেক করে দেখলাম এখনও চলছে। আর দেরি করলাম না, কোলে নিয়ে দ্রুত ড্রয়িং রুমে এলাম। বাদশা, আমার মা এমন নিশ্চুপ হয়ে আছে কেন? ভাই ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছি। ভালো করেছিস ভাই, এবার তো আমাকে ছাড়ুন। হ্যাঁ রে, ছাড়বো তো। তা বলতো কোন হাত দিয়ে তুই লেখিসনি? এই ডান হাত ধারালো ছুরিটা দিয়ে জোর করে কোপ মারায় ওর হাত ভিন্ন ভিন্ন হয়ে গেল। ওর মুখে কষ্টে। তা এবার বল, কোন পা দিয়ে লাথি মেরেছিস? এটা না, এটা ঘ্যাঁচ করে পা দুটো আলাদা করে দিলাম। ওর বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক, নাও ইয়োর টাইম ইজ স্টার্ট মিসা। লেখা শেষ হলো। ওর বুকে নাক চোখ সব জায়গায় চাকু ঢুকিয়ে দিয়েছি। তখন মনে পড়লো আমার মায়ের কথা। দ্রুত তাকে নিয়ে গাড়িতে বসলাম। শিয়াব, দ্রুত গাড়ি ড্রাইভ কর, বগুড়া যাবো। শিয়াব, দ্রুত। ও সিনিকে? পকেট থেকে যেন ফোন বের করে হুবাইরাকে ফোন দিলাম। কয়েকবার রিং হলো, ধরলো না। আবার ফোন দিলাম, এবার ধরলো। হ্যালো হুবাইরা। কি হয়েছে? সারাদিন মনে থাকে না, শুধু রাতেই মনে পড়ে আমার কথা। এখন ফাজলামো রাখো, আমি আসছি। তোমার ডাক্তারি যত যন্ত্রপাতি আছে বের করে রাখো। কেন? আমার এমন লাগছে কেন তোমার কণ্ঠ? হুবাইরা, তোমায় যা বলেছি তাই করো, দ্রুত। ফোন কেটে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কদিন পর দেখলাম একদম শুকিয়ে গেছে। প্রায় 4 ঘন্টা পর বাড়িতে এলাম। আমি কলিং বেল বাজাবো এমন সময় খুলে গেল। আমি কথা না বলে দ্রুত মাকে পাশের রুমে নিয়ে গেলাম। তারপর হুবাইরা দেখে তো আমার মার কি হয়েছে, জ্ঞান নেই কেন? কি, এটা তোমার মা? হ্যাঁ হুবাইরা, এখন কথা কম বল, দ্রুত দেখো।
হুবাইরা একবার চোখ আবার পাইল চেক করছে। একটু পর কই থেকে যেন সিলাইন নিয়ে এসে তার লাগিয়ে দিয়ে হাসি মুখে বলল, সমস্যা নেই জনাব, উনি ঠিক আছে। তার মনে হয় কোনো অন্ধকার বা আলো বাতাসবিহীন জায়গায় রাখা হয়েছিল, যার জন্য খাওয়া দাওয়া করলেও এমন হয়েছে। আর প্রচুর ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। হুবাইরা, বাড়িটা আবার পাল্টাতে হবে, দ্রুত সবকিছু গুছিয়ে নাও। কেন? এটা তো ভালো আছে। না হুবাইরা, তুমি যাও। আমার মা কই? ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ডাকতে হবে না বলে নিজে গিয়ে কোলে করে রুম থেকে গাড়িতে বসালাম। তারপর আমার নিজের মাকেও বসালাম। তারপর হুবাইরা এলো। কিন্তু আগে কার গাড়িটা আমি অন্য একটা সোলজার দিয়ে বহুদূর নিতে গিয়ে নষ্ট করে দিতে বলেছি। দুইটা মা আর বউ আর সিহাবকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটু পর বিশাল এক বাড়িতে আসলাম। এটাই হলো আমার আসল বাড়ি, যা কেউ জানে না। হুবাইরাকে ভেতরে যেতে বলে আমিও মাকে কোলে নিলাম। একটাকে রেখে আরেকটাকে নিয়ে গেলাম। বাড়িটা পুরো 2 একর জমির উপর। চারিপাশে প্রচুর সোলজারদের গার্ড দিচ্ছি, আর তাছাড়া উন্নত মানের যন্ত্রপাতি আছে, মেশিন গান ফিট করা আছে। এসব ঠিকঠাক করে পরের দিনই চলে আসি ঢাকায়। পরের দিন ঢাকায় আসতেই দিয়ার ফোন। বিরক্ত নিয়ে রিসিভ করলাম। হ্যালো। তুমি কই? আমি তো এখন বাসায়। কেন, কি হয়েছে? তোমার কথা বাবুকে বলেছি। তুমি কি আজ আসবে? ঠিক আছে, আসবো। মনে মনে বললাম, সালি তোর বাপকে শুয়ে দিব আজ। ফোন করলাম শিহাবকে, তারপর এই করতে বললাম। তো বিকেলবেলা দিয়াদের বাসায় গিয়ে অবাক, পুরো বাড়িতে সিকিউরিটি দিয়ে ভর্তি। খুব সাবধানে ভিতরে যেতে গেলাম। সবাই কেমন যেন আর চোখে তাকালো, কিন্তু কেউ বাধা দিল না। এখন আমি বসে আছি মিশের সামনে, আর দিয়া গিয়েছে চা নাস্তা আনতে। তুমি কি জানো আমি কে? জি জি, ভাব করছি যেন ওকে আমি দেখি আমার ভয় হাঁটু কাঁপছে। আমার এমন অবস্থা দেখে মিশা হেসে দিল, আমিও একটু হাসলাম। ইয়াং ম্যান, ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছুই বলবো না। আমি চাই সবাই আমাকে দেখে ভয় পাক, কিন্তু তুমি আমার জামাই হবে। তোমাকেও আমার মতো হতে হবে, ভয়কেই জয় করতে হবে। আমি তোমাকে আমার জায়গাটা ছেড়ে দেব, কি নিবা? না না বস, আমি এসবের মধ্যে জড়াতে চাই না। তবু আপনি বললে আপনার মতো হব, তবে আপনার জায়গা আপনারই থাকবে। সাব্বাস, তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমাকে আমার মেয়ের যোগ্য হিসেবে নির্বাচিত করলাম। আজ 8টায় তোমাদের বিয়ে, রাত 12টায় তোমাদের ফ্লাইট আমেরিকায়। ওখানে হানিমুন সেরে ফেলবা, আর না হলে প্লেনেই সারতে পারো, প্রাইভেট জেটে যাবে। মানে যৌতুক চাচ্ছ নাকি? আসলে আমার তো বাবা মা নেই, আপনি আর বাবার মতো। আপনি যা বলবেন তাই হবে। রাত, মন খারাপ করো না, আমি আছি। চলো বিয়ের সব কিছু রেডি করি। রাত 8টা, সব কিছু রেডি। একদিন কাজী বিয়ে পড়াচ্ছে। আমাকে কৌল বলতে বলার সাথে সাথে কাজী মাথা থুবড়ে পড়ে গেল, আর একটা গুলি ঠিক মিশার লাগতে আসছিল, কিন্তু আমি দ্রুত মিশাকে ধাক্কা দিয়ে সরে দিলাম। গুলিটা আমার বাম হাত ফুটো করে দিয়ে সাথে সাথে পুরো বিয়ের আসর গোলাগুলিতে ব্যস্ত হয়ে পড়লো। শুধু হাওয়াতে ফায়ার করতে লাগলো। মিশা মাটির থেকে উঠে অবাক হয়ে তাকালো আমার দিকে। ততক্ষণ আমি ভয়ে আর ব্যথার নিচে শুয়ে পড়েছি। মিশা দ্রুত আমাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলো। ভাবছেন কি হলো? আরে ভাই, এটাই আমার প্ল্যান ছিল। আর গুলি হামলা করেছে আমার লোকেরাই। আর আমি মিশাকে কেন বাঁচলাম? আরে ভাই, ওর বিশ্বাস অর্জনের জন্য এমনটা করলাম। হসপিটালের বেডে শুয়ে আছি, পাশে দিয়া আর এক পাশে মিশা। বাবা, তুমি আমাকে বাঁচাতে নিজেকে মৃত্যু দ্বারে ঠেলে দিলে কেন? আপনি আমার বাবা আর হবু শ্বশুর, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। দেখলে বাবা, আমি ঠিক মানুষকেই বেছে নিয়েছি। এটা কে করতে পারে? আর দিহান কই? আসলে বাবা, দিহান খুন হয়েছে, সাথে বাচ্চারও খুন হয়েছে। কি? তুই আমাকে আগে বলিসনি কেন? কে খুন করেছে? বাবা, কিং আবার ফিরে এসেছে, আর ওই এসব করছে। আমার মনে হয় আজকের হামলাও ওই করেছে। দিয়া, তুমি বাইরে যাও, জামাইয়ের সাথে কথা আছে আমার। আমি থাকলে কি হবে? তুমি বাইরে যাও। দিয়া চলে গেল। রাহাত, আমি জানি তুমি কে। মানে? তুমি লন্ডনে একজন মাস্টার, তাই তো? আপনার কাছে লুকাবো না। হ্যাঁ সত্যি, আমি লন্ডনে একজন মাস্তান দলের লিডার। তুমি এখানে আসছো কেন? আমি এখানে এসেছি কিংয়ের খোঁজে। যে কিং 4 বছর আগে মারা গিয়েছিল, তাকে আমি লন্ডনে দেখেছি। আর আপনি নাকি ওকে মেরেছেন, তাই আপনার সাহায্যের জন্য এসেছি। কেমন সাহায্য? কিং আমার 400 কোটি টাকা লস খাইয়েছে, তাই ওকে আমি শেষ করে দিব। এই না হলে আমার সময় বলো, প্ল্যান কি? তেমন কিছু না। আর হ্যাঁ, খবর পেয়েছে দিয়া কিংকে সব খবর দিচ্ছে, আপনার আসার খবরও দিয়েছে। তুমি এগুলো জানলে কেমনে? বাবা, আমি লন্ডনের মাফিয়ার লিডার। অনেক উন্নত প্রযুক্তি আছে আমার কাছে। আপনি কি প্রমাণ চান? হ্যাঁ হ্যাঁ, বলো। আপনার মেয়ে আপনাকে কেন দিহান আর বাদশাহ খুনের কথা বলেনি জানেন? জানলে আপনি আসতেন না, তাই। আর আপনাকে সহ আমাকেও কিং মারবে। এখন কি করব? শুনুন, আগে দিয়াকে মেরে দেবো, তারপর কিংকে পাকড়াও করব।
হ্যাঁ, দিয়াকে মারার আমার কিছুই না, আর ও আমার মেয়েও না। এটাও জানি, তাই তো আপনার সাথে বেইমানি করছে। এখনই দিয়াকে শেষ করে দিই। আপনি বোকা কেন? এমন চাল চালবো সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তারপর সব বললাম মিশাকে। এটা আপনাদের না জানলেও চলবে। বাহ, দারুণ বুদ্ধি তো। তো দুজন মিলে রাজ করবে এই বাংলাদেশ, কি বলে? আমি আবার ফিরে যাব লন্ডনে, বাংলাদেশ আপনারই থাকবে। এটা শুনে মিশা খুশিতে লাফাতে লাগলো। তারপর সত্যি? সত্যি। আর শুনুন, আমি শুনেছি কিনে আপনার লোকদের কিনে নিয়েছে, তাই কারো উপর বিশ্বাস না করাই ভালো। তো কি করবো এখন? সুস্থ হই। আমার লোকজন দেশে আসলে কিংয়ের খেল খতম করে দেব। 10টা দিন হসপিটাল থেকে মিশাকে নিয়ে নির্জন জায়গায় আসলাম। সিয়াবকে প্ল্যান বুঝিয়ে দিচ্ছি। এমন সময় পেছন থেকে দিয়া হাততালি দিয়ে বলল, বাহ, তুই তো খুব ড্রামাবাজ। নিজেই কিং হয়ে রাহাত সাজিস। বাবাকে বলবো? আমি তো রাহাত, কিং হব কেন? আমি জানি কিং তুই, রাহাত নয়। বল, আমার রাহাত কই? আমি অট্ট হাসি দিয়ে বললাম, তোর রাহাতকে পাবে, কিন্তু ছোট্ট কাজ করতে হবে। পারবি? রাহাতকে পেতে হলে আমি সব করব, তুই বল। তুই তোর বাপকে খুন করতে পারবি? হ্যাঁ পারবো, তবু আমার রাহাতকে চাই। নিজের বাপকে মারতে পারবি? শুন, বাপ হয়েছে তো কি হয়েছে, আমি আমার রাহাতকে চাই। আজ এই রাতেই মিশার শেষ দিন। এমন সময় মিশা আড়াল থেকে বের হয়ে বলল, জামাই ফাটিয়ে দিয়েছো। তা মা, তুই রাহাতের জন্য আমাকে মারবি? রাহাত, তুলে নিয়ে এসো। বর্তমানে সামনে দিয়াকে বেঁধে রাখা হয়েছে, আর ওর মুখে ও কষ্টেপ দিয়ে আটকে দিয়েছি। ওর কানে গিয়ে আস্তে আস্তে বললাম, তুই আমাকে ধোকা দিয়েছিলি তাই না? এবার তোকেও ধোকা দিলাম। কত বড় সাহস আমাকে মারবে জামাই বুঝি? দাও, আমি কে? বলে মিশা চলে গেল। আমি তার উপর জমে থাকা রাগ ওর উপর খাটলাম। তারপর শরীরের কিছু অঙ্গ কাটলাম। শেষে যখন নিস্তেজ হয়ে যাবে ওর দেহ, তার আগে পুরো শরীরে জুড়ে চাকু ঢুকিয়ে ফুটো করে দিলাম। শেষ ধর থেকে মাথা নামিয়ে দিলাম। এমন হওয়া উচিত বিশ্বাসঘাতকদের শাস্তি। এমন সময় পেছন থেকে কিছু একটা এসে ডান হাতে লাগলো। পেছনে ফিরে দেখি মিশা। খুব অ্যাক্টিং পারিস তুই কিং, আসলে তুই হাজারে একটা। বাহ ভাই বাহ, মানতে হবে তুই বড় মাপের অভিনেতা। কি বলছেন এসব? আমি আরে পাগলা, আমি তো চালাকি বুঝিনি, কিন্তু তোকে সন্দেহ হয়েছিল কেন জানিস? তোর শরীরে আমি চিপ লাগিয়েছিলাম। সেই 10 দিনে তুই যা বলেছিলিস সব শুনেছি। আবার হয়তো ভাবছিস তুই আমার এই মেয়েকে ধোকা দিয়ে মারলি, কিছু বলবো না কেন? আরে এটা তো সিম্পল, ও আমাকে মারতে চেয়েছিল। বাহ, তোর তো দেখি খুব বুদ্ধি হয়েছে রে। বলতে আরও একটা গুলি ডান বুকে লাগলো। ফিনকিরে রক্ত বের হতে লাগলো। অতিরিক্ত রক্ত পড়ায় চোখ বন্ধ হয়ে এলো। ডান হাতের তালুতে প্রচুর জোরে কামড় দিয়ে চোখ খুলে রাখলাম। মিশার পায়ে হাত চলে গেল। হ্যাঁ রে, হয়েছে, সব তো দেখে শেখা। আর শোন, পা ধরে লাভ নেই, আমি তোকে ক্ষমা করবো না রে। এখন যা, উপরে যা। আবার গুলি করতে যাবো, অমনি ওর পা ধরে জোরে টান মারলাম। তাল সামলাতে না পেরে পড়ে গেল, সাথে হাত থেকে পিস্তলও পড়ে গেল। আমি রহস্যময় হাসি দিয়ে গুলি থেকে সমস্ত বুলেট বের করে নিলাম। তারপর চল এবার হ্যান্ড টু হ্যান্ড ফাইট হোক। চল হয়ে যাক। মিশা একের পর এক কিক মারতে লাগলো। আমি সেগুলো কভার করে হিমশিম খেয়ে গেলাম। এদিকে রক্ত বের হচ্ছে প্রচুর। হঠাৎ এক লাথি বাম হাতের ক্ষতস্থানে লেগে গেল। তবুও নিজেকে ঠিক করে পকেট থেকে ছোট মাপের 2 ইঞ্চি বার্মিস চাকু বের করে নিলাম। তারপর বুলেটের মতো দৌড়ে মিশার হাত পায়ে বসাতে লাগলাম, একদম তামিল মুভির মতো, যেটা নায়ক ছিল আল্লু অর্জুন। যাই হোক, মিশার ক্ষতস্থান ছোট হলেও প্রচুর ইনজুরি হতে লাগলো, আর মিশা কুককাপ হয়ে বসে রইল। পাশ থেকে পিস্তলটা রিলোড করে ওর সামনে বসলাম। তারপর, কি পাগলা, তুই আমাকে মারবি? তোর মা আমার হাতে বন্দি, কোথায় আছে আমি ছাড়া কেউ জানে না। তুই তো দেখি বোকা। আরে বাদশাকে মেরে তো আমার মাকে নিজের কাছে নিয়ে গেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? থাক না রে ওইসব, এখন যা উপরে যা। বল না রে, কিভাবে তুই বাদশার খবর পেলি? আরে সব জানবি কেন, এত শখ তোর? সেটা না জানলে আমি মোটেও শান্তি পাবো না রে। কোনো কথা না বলে ম্যাগাজিনের সব কয়টা বুলেট ওর কপালে ঢুকিয়ে দিলাম। এতক্ষণে রক্ত বের হয়ে গেছে, ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে, হয়তো মারা যাব। হুবাইরা মুখটা ভেসে উঠলো চোখের সামনে। চোখ বন্ধ করার আগে দেখলাম কি একজন দৌড়ে আসে। তারপর কিচ্ছু মনে নেই। এদিকে পুরো 1 সপ্তাহ হয়ে গেল। আমার খবর না পেয়ে হুবাইরা ওকে দেওয়া ফোন নাম্বারে ফোন দিল 4 মাস পর। আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। পাশে একজন বয়স্ক মহিলা, বয়স অনুমানিক 70 হবে। মা? হ্যাঁ, এটাই আমার মা। বাবা, তোর জ্ঞান ফিরেছে? হ্যাঁ মা, তুমি ঠিক আছে তো? বাবারে, কেমনে ঠিক থাকি বল, কতদিন দেখিনি তো। আজ খুশি রে বাপ তোকে দেখে।
আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। হ্যাঁ, আমার কপালে চুমুতে নিজের শাড়ি আঁচল দিয়ে চোখ মুছে দিয়ে মুখে হাসি। এমন সময় শিহাব রুমে এলো। ভাই তুমি ঠিক আছো? যেন কত ভয় পেয়ে গিয়েছিলাম। পাগল। দেখেছো মা ভাইয়া কি বলছে? ও সুস্থ হোক, ওকে আমি কান মলা দিব। আমার ছোট ছেলেকে পাগল বলে। এমন সময় আমার আরেক মা এলো, এসে আমার কান মলা দিয়ে। এই হতচ্ছাড়া, নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? আমাকে কাঁদিয়ে মজা পাস তুই? মা আর হবে না, এখন থেকে তোমাদের সাথে থাকবো, আর সে কিং জেগে উঠবে না। তোকে আর অমন হতে দিলে তো? ঠিক বলেছো, একে আমরা দুজন মিলে সোজা করব। দুজন না বেয়ান, বলুন 3 জন। তা তৃতীয় ব্যক্তি কই? মনে হয় অভিমান করেছে। চলো ওকে পাঠিয়ে দেই। আমার চোখ দরজার দিকে। একটু পর বেবি বাম্প নিয়ে একটা মেয়ে এগিয়ে এলো। হ্যাঁ, এটা আমার হুবাইরা। হুবাইরা এসে ঠাস করে চর বসিয়ে দিল, তারপর জড়িয়ে ধরে কেঁদে দিল, তারপর আস্তে আস্তে আমার হাতটা তার পেটে নিয়ে গেল। এর কথা কি তোমার ভাবতে হবে না বলো? জানো, তুমি আসার পরের দিনই বমি করতে থাকি। বডিগার্ডদের সাহায্যে হসপিটালে গিয়ে চেক আপ করে জানতে পারি আমি মা হতে চলেছি। এটা তোমাকে জানানোর জন্য ফোন দিলাম। বন্ধ তোমার ফোন। এভাবে 7টা দিন কাটিয়েছি। পরে তোমার দেওয়া নাম্বারে ফোন দিয়ে জানতে পারি তুমি এখানে। এক প্রকার ছুটে এসেছি আমি। আজ আমার অন্তঃসত্ত্বার 6 মাস হলো। ওই আমার স্বামী আমার পাশে থাকবে তা নয়, মহারাজ এখানে শুয়ে আছে আর তার সেবা আমাকেই করতে হচ্ছে। কই, সে তো আমার জন্য টেনশন করবে তা নয়, তার জন্য আমাকে টেনশন করতে হচ্ছে। অনেক বড় ব্যাপার। আচ্ছা, এখন কি করবে সেটা বলো। হুবাইরা কিছু না বলে কেবিনের দরজা বন্ধ করে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়লো। তারপর তেমন কিছু না সাহেব, অনেকদিন নিশ্চিন্তে ঘুমাতে পারিনি, তাই এখন আমার জীবন্ত কোলবালিশকে জড়িয়ে ধরে সারাদিন ঘুমাবো, কোনো কথা শুনবো না। কিন্তু আমার যে ব্যথা আছে। থাকে থাকুক, তবুও ঘুমাবো, ওসব শুনবো না বলে চোখ বন্ধ করে নিল। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর আমার মায়াবতী। নিজের অজান্তে ওর কপালে ভালোবাসার পরশতে জড়িয়ে ধরলাম। চোখ বন্ধ করার আগেই দেখেছি হুবাইরার ঠোঁটের কোণে হাসি। গল্পটা এখানেই শেষ। গল্পটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।